দিয়ে দাও। সালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 এই 2026 সালের প্রথম বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মেহেদি। তোমরা সবাই কেমন আছো? আমি একটু তোমাদের কাছে জানতে চাই আর দেখতে চাই কমেন্টে যে আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এই কথাবার্তাগুলো একটু আমি আজকে একটু জানতে চাই তোমাদের কাছে। আমাকে একযোগে সবাই সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ। আমি বেশ ভালো আছি। কে জানি বিভীষণের প্রতি মেঘনাদ নিয়ে কি যেন একটা কথা বলছে কে জানি বারবার। বিভীষণের প্রতি মেঘনাদ এটা কি শিক্ষতে আপনারা পড়ান না? কারণ কোন কোয়ার্টারে এটা নাই। না মাহিম, এমন তো হওয়ার কথা না। অবশ্যই পড়াই। বিভীষণের প্রতি মেঘনাদ আমি নিজেই পড়াই সবসময়। মাহিম এটা তো হওয়ার কথা না। অবশ্যই এটা আছে। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? নতুন বছরে তোমাদের নানা রকম নতুন প্ল্যান। আমাকে যদি একটা করে একটু প্ল্যান বলতা, আমি একটু দেখতে চাইতাম যে ধরো হয় না যেমন এই বছরে কেউ প্ল্যান করেছে সে ফজরের নামাজ জামাতে পড়বে বা কেউ প্ল্যান করেছে সে এক্সারসাইজ করবে। কেউ প্ল্যান করেছে যে সে আ আব্বু-আম্মুর সাথে ভালো আচরণ করবে। এরকম। হুম, দেখি জানতে চাই তো। আচ্ছা, আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। এটা তো পড়ানো আছে আমি নিজে বলেছি না মারিয়া। বাঙালিদের ইংরেজির প্রতি এত অনুরাগ কেন? জিসান বাঙালিদের ইংরেজির প্রতি অনুরাগ কেন? অনেক কারণ আছে। আমরা এত বছর ধরে ইংরেজদের দাস ছিলাম এটাই বলা যায়। কলোনিয়ালাইজেশন আসলে এমনভাবে ব্রিটিশ কলোনি দ্বারা যখন আমরা ওটা হয়ে থাকে আরকি। মানুষ যখন দীর্ঘ সময় দাস থাকে না? নতুন বছরে সেরা হব। আচ্ছা? হ্যাঁ, ওকে। ভালো করে পড়াশোনা করব। I want to start being productive again, get back on the track of studying. আচ্ছা, আচ্ছা মোবাইলে খারাপ ভিডিও দেখব না। আজকে একটু ব্রেকডাউন ছিল আমি কলেজে আজকে মোবাইলে খারাপ ভিডিও দেখব না। যাক, হ্যাঁ, চলো। আমরা ওহ মাই গড! যাকে ভালোবাসি তাকে বিয়ে করব এই বছরে। ভাই রে ভাই! এত রোমান্টিক পোলাপান নিয়ে আমি ক্লাস করতেছি। আচ্ছা এনিওয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমরা আজকের ক্লাসটা শুরু করার আগে সবসময় আমি ক্লাসের শুরুতে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস বলে নেই। তা হলো আমরা ক্লাসের নির্দিষ্ট একটা খাতাতে আমরা বাংলাটা লিখব যেটা শুধু এইচএসসির জন্য না, আমরা অ্যাডমিশন টেস্টের জন্যও কাজে দেবে। তার পাশাপাশি আমি এমনভাবে পড়াটা পড়ব যে আমার লেকচারের প্রতি যাতে পূর্ণ মনোযোগ থাকে। কারণ আমি এত বছর ধরে পড়াই। আমার ধারণা আছে যে বাঙ্গালা নব্য লেখকদিগের প্রতিনিবেদন যদিও চ্যাপ্টারটা নতুন, যে এই চ্যাপ্টারটা থেকে কি ধরনের প্রশ্ন একটা শিক্ষার্থীর মনে আসতে পারে। দেখা যাবে আমার উত্তরই তুমি মানে আমার লেকচারেই তুমি এটা পেয়ে গেছো উত্তরটা। তারপরেও যদি না পাও একটু নোট করে রেখো। আমি তোমাকে প্রশ্ন করার সময় দিব। তখন তুমি প্রশ্ন করবা ইনশাআল্লাহ। সো আমি নিয়মিত শিক্ষকের ক্লাস করব আচ্ছা। আমি চ্যাটটা পজ করে দিচ্ছি। চ্যাটটা পজ করার আগে আমি নতুন বছরে শুধু ২ টা নিয়মের কথা বলব। শুধু এই ২ টা জিনিস যদি তুমি ফলো করতে পারো, তোমার জীবন আমূল পরিবর্তন হয়ে যাবে। আমূল পরিবর্তন। আমি একটা বই পড়ছিলাম কয়েকদিন আগে, যদিও বইটা ছিল বিজনেস রিলেটেড, যে একটা ব্যবসাকে দ্বিগুণ উন্নতি করার চেয়ে ১০ গুণ উন্নতি করাটা আরো অনেক সহজ। এটা যদি তোমার নিজের জীবনের ক্ষেত্রেও দেখো, ধরো তুমি যদি নিজের জীবন থেকে চাও একটু খরচ বাঁচাইতে, হয়তো এখান থেকে কাটছাঁট করে এরকম। বাট তুমি যদি চাও যে ধরো তোমার অনেক উপার্জন বাড়াবা, এখন তুমি তখন ধরো এটার জন্য উঠে পড়ে লেগে অনেক কাজ-বাজ করলা, কোনো না কোনোভাবে উপার্জন বাড়লো। এটা কিন্তু আরো সহজ কম্পেয়ার টু একটু খরচ কমানোটা। সেই ২ টা জিনিসের একটা হচ্ছে, ১ম টা হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি রাত ১২ টা হবে লাস্ট টাইম। ১১ টা হলে তো সবচেয়ে ভালো। ১১ টা থেকে ১২ টা এর মধ্যে তুমি ঘুমায়ে পড়বা। ১১:৩০ টা মেক্সিমাম। আর ফজরের নামাজের সময় উঠবা। তুমি মুসলিম হও কি অমুসলিম হও, পৃথিবীর সব সফল মানুষদের মধ্যে একটা কমন ক্যারেক্টারিস্টিক হচ্ছে তারা খুবই ভোরবেলা ঘুম থেকে উঠতেন। এটা হচ্ছে নাম্বার 1 নতুন বছরে তোমার থাকা উচিত। নাম্বার 2 হচ্ছে মোবাইল অ্যাডিকশন। এটা এমনভাবে তোমাদের জীবন থেকে সময় নিয়ে নিচ্ছে, সেটা পর্নোগ্রাফি অ্যাডিকশন হোক, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন হোক, যাই হোক না কেন। সো ওই জায়গাতে আমাদেরকে একটু নিজেদেরকে কন্ট্রোল করতে হবে মোবাইল অ্যাডিকশন থেকে। কিভাবে কন্ট্রোল করতে হবে? কন্ট্রোল করার ক্ষেত্রে আমাদেরকে আ নিজেদেরকে মোবাইলটা থেকে যতটা সম্ভব দূরে রাখতে হবে। মোবাইলটা যাতে অ্যাক্সেসিবল না থাকে। অন্তত অ্যাডমিশন টেস্টটা পর্যন্ত। অ্যাডমিশনটা পার করো, হাওয়া হয়ে যাও। আপাতত জীবন থেকে তুমি ভ্যানিশ হয়ে যাও। তারপরে তুমি অ্যাডমিশন দিয়ে আবার ফিরে আসো সুপারম্যানের মতো। এরপর তুমি ইনশাআল্লাহ তুমি মোবাইল টিপো, সবকিছু তখন তুমি সময় পাবা এবং ততদিনে তুমি নিজের মধ্যে একটা ম্যাচুরিটি চলে আসবে একটা অর্জনের পর। যখন তুমি ব্যালেন্সড ভাবে কিভাবে কি ইউজ করতে হয় সেটা তখন তুমি জানো। এনিওয়ে চ্যাটটা এখন পজ করে দিলাম।
আমরা আজকে শুরু করছি বঙ্কিমচন্দ্রের বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতিনিবেদন। যদি এখানে দের লেখা হয়েছে, এটা দের নয়, এটা হচ্ছে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতিনিবেদন। প্রথম ক্লাস, তাই একটু দিতেই হয় ইন্ট্রোডাকশনটা। আমি আব্দুল আল মেহেদী। আজ 13 বছরেরও বেশি সময় ধরে বাংলা পড়ানোর সঙ্গে রয়েছি। টেলিভিশন হোস্টিং এর সঙ্গে ছিলাম অনেক বছর, রেডিও হোস্টিং এর সঙ্গে ছিলাম আরজি হিসেবে, রেডিওর হোল এফএম 94.0 এফএম। সো এই তো এখনো একটা বিদেশি সংবাদ সংস্থার সঙ্গে তাদের সঙ্গে আমার কাজ করা হয়। আমার ভয়েস টয়েস যায় এখনো বিজ্ঞাপনের সঙ্গে। এই হচ্ছে ছোট করে আমার পরিচয়। আর তোমাদেরকে পড়াই, পড়ানোটাই হচ্ছে আমার সবচেয়ে আরামদায়ক পরিচয়। ওটা থেকে হয়তোবা যেখান থেকে কতটুকু অর্থ আসে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। কিন্তু এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি একটা চিঠি দিয়ে। এই চিঠিটা অনেকেই হয়তোবা সোশ্যাল মিডিয়াতে দেখেছো। ফেসবুকে 1950 সালের একটা বিয়ের কার্ড। ভাই, নুরুন নাহারের সাথে জড়িয়ে পড়ছি বিয়ের গ্রন্থিতে। আসছে 21শে অগাস্ট সোমবার, বর্ষা মেদুর উত্তর সন্ধ্যায়, পরিবাগে সে অনুষ্ঠান। তুমি আসবেই, আনন্দ খুশির কল্লোল তুলবেই। অনুরোধ নয়, অধিকার। ইতি মকসুদ। ঢাকা, 14ই আগস্ট 1950। আজকে আমরা যে লেখাটা পড়ব, বাঙ্গালা নব্য লেখক দিগের প্রতিনিবেদন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদিও বা পেশায় ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। আজকের দিনে আমরা যে অ্যাডমিন ক্যাডার দেখি বিসিএস এ, এবং যেই ক্যাডারকে সবচেয়ে সম্মানজনক ক্যাডারগুলোর একটা ধরা হয়ে থাকে, কারণ একজন অ্যাডমিন ক্যাডারে মানে নিয়োগপ্রাপ্ত একজন মানুষ, ম্যাজিস্ট্রেট হোক, পরবর্তীতে তারাই এসি ল্যান্ড হয়, ইউএনও হয়, ডিসি হয়, তারা কিন্তু সরাসরি মানুষের সাথে সম্পৃক্ত হয়ে অনেক কাজ করতে পারে। তো বঙ্কিমচন্দ্র শুধু তার ব্যক্তি জীবনের ক্যারিয়ারেই মানুষের সঙ্গে সম্পৃক্ত হননি, তিনি সম্পৃক্ত হয়েছিলেন বা তিনি আবির্ভূত হয়েছিলেন বাংলা সাহিত্যে অনেক কিছুর প্রথম মানুষটা হিসেবে। অসম্ভব মেধাবী বঙ্কিমচন্দ্রই বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসটা রচনা করেন, যেটার নাম হলো দুর্গেশ নন্দিনী। আমরা বঙ্কিমচন্দ্রের কাছ থেকেই অমর কিছু কথা পেয়েছি, কিছু লাইন পেয়েছি। পথিক তুমি পথ হারাইয়াছ, আরো অনেক অনেক কথা, এগুলো বললে শেষ হবে না। কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল। তো বঙ্কিমচন্দ্রর সেই দুর্গেশ নন্দিনীর পথ ধরেই যদি বলি, এই বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদনে মূলত বঙ্কিম 13টা উপদেশ দিয়েছেন সব লেখকদেরকে, এবং সেই 13টা উপদেশের মাঝে নানা রকম কথাবার্তা জড়িয়ে আছে। কিভাবে লেখা উচিত, কিভাবে লেখা উচিত নয়। আমরা আজকের দিনে এটাকে অনেকটা এইভাবে কম্পেয়ার করতে পারি। ধরো একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন, বা যিনি ফেসবুকে রিলস তৈরি করেন, বা ওভারঅল ধরলাম ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন, যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো তিনি যদি তার অগ্রজ যারা, বা আমি অগ্রজ অনু কঠিন বাংলায় যাচ্ছি না, অর্থাৎ নতুন যারা কন্টেন্ট তৈরি করছেন তাদের উদ্দেশ্যে যদি 13টা উপদেশ দিত, ওটা যেমন হতো, বঙ্কিমের এই লেখাটা অনেকটা তেমন। কারণ এখন মানুষের মাঝে বই পড়ার কালচার অনেক কমে গেছে, কিন্তু আগে তো মানুষের মাঝে বই পড়াটাই ছিল একটা মাত্র মাধ্যম এই জ্ঞান অর্জনের। তো আমি এই চিঠিটা কেন দিলাম, এই চিঠিটার মাঝে খুব অল্প কথায়, আমি জানি না এই মকসুদ সাহেবকে তিনি আর বেঁচে আছেন কিনা। 1950 সালে তার বিয়ে ছিল, ভাবাও যায় না। আমার নিজের বাবাই জন্মগ্রহণ করেছেন এর অনেক পরে। তো 1950 সালে তার বিয়ে হলে আমি জানি না তিনি কে। তিনি হয়তো বেঁচে নেই পৃথিবীতে। বেঁচে না থাকাই অনেক ক্ষেত্রে স্বাভাবিক, আবার অস্বাভাবিক, যেটাই হতে পারে। মানুষ তো অনেক বড় হায়াতও পায় আল্লাহর কাছ থেকে। কিন্তু এই অল্প কথার মাঝে কত কিছু প্রকাশিত হয়ে গেছে। এবং এই লাইনটাতে যখন তিনি বলছেন, নুরুন নাহারের সাথে জড়িয়ে পড়ছি বিয়ের গ্রন্থিতে, আসছে 21শে আগস্ট সোমবার, বর্ষা মেদুর উত্তর সন্ধ্যায়, পরিবাগে সে অনুষ্ঠান। তুমি আসবেই, আনন্দ খুশির কল্লোল তুলবেই। অনুরোধ নয়, অধিকার। মানে আমি তোমাকে রিকোয়েস্ট করছি না, তোমার প্রতি আমার অধিকার আছে। যেমন আমি যখন আমার একটা স্টুডেন্টকে বলি যে তুই এইবার পরীক্ষার পরে তুই চলে আসবি শিখো ক্যাম্পাসে, দেখা হবে, আমি ওকে রিকোয়েস্টের কিছু নাই, ওর প্রতি আমার অধিকার আছে। আমি অধিকার বোধ থেকে তোমাকে এটা বলতে পারি। আমি অধিকার বোধ থেকে বলছি। আমি তোমাকে রিকোয়েস্ট করবো না, তোমাকে রিকোয়েস্ট অন্য মানুষজন করবে। আমি তোমাকে রিকোয়েস্ট করবো কেন? তোমার সাথে তো আমার রিকোয়েস্টের সম্পর্ক না, তোমার সাথে আমার রিকোয়েস্টের সম্পর্ক না। তুমি যতদিন বেঁচে থাকবা, তোমার একবার হলেও জীবনে মনে থাকবে যে এই আব্দুল্লাহ নামে কেউ তোমাকে বাংলা পড়িয়েছিল। অবশ্যই মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা আজকে সেই বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদনেই চলে যাব, যারা লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র, যিনি 1838 থেকে 1894 এই ছিল তার জীবনকাল।
বঙ্কিমচন্দ্র 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এখন আমরা একটা জিনিস দেখি যে 24 পরগনাটা কোথায়, এটা একদমই বাংলাদেশের সাথে। আর উনি তো অনেক আগে 1838 সালে, তখন তো বাংলাদেশের প্রশ্নই ওঠে না। বাংলাদেশ 1971 পরে বাংলাদেশের হিসাব আসে। আর 1838 মানে তখন সব এক, আমরা সবাই হচ্ছে ব্রিটিশ কলোনির মধ্যে আছি। তো 24 পরগনা হলো আমাদের বাংলাদেশের যশোর জেলার যে বেনাপোল স্থলবন্দরটা আছে ভারতের সঙ্গে। সো ওই বেনাপোল স্থলবন্দরের যে সংলগ্ন ভারতের যে এলাকাটা, ওটাকে বলা হয় উত্তর 24 পরগনা বা 24 পরগনা। ওখানে কিন্তু অনেক বিখ্যাত মানুষজন আছেন বাঙালি, মানে জন্মেছেন। যেমন সৌরভ গাঙ্গুলিও কিন্তু 24 পরগনার, মানে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির কথা বলছি। বঙ্কিমের পিতার নাম ছিল যাদব চন্দ্র চট্টোপাধ্যায়। পিতামাতার নাম নিয়ে কখনোই এমসিকিউতে প্রশ্ন আসে না, তাই এটাও আমাদের মনে রাখতে হবে যে আমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে। পিতামাতার নাম কিংবা একজন কবি সাহিত্যিকের স্কুল কলেজের নাম, এগুলো আসলে পরীক্ষায় আসে না। সাধারণত তার যেই তথ্যগুলো একটু ইউনিক, একটু ভিন্ন, সেগুলো থেকেই প্রশ্নটা আসে। 1858 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন। পেশাগত জীবনে তিনি ছিলেন কি? তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন। 3 স্টার এই দুইটাই এমসিকিউতে আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্য সম্রাট কার উপাধি? কিংবা নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি? কিংবা নিচের কোন লেখক পেশায় একজন ম্যাজিস্ট্রেট ছিলেন? কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পেশায় নিয়োজিত ছিলেন? যেভাবেই আসুক না কেন, এই শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে ক্লাস করছে তারা ইনশাআল্লাহ সবাই পারবে। বঙ্কিমচন্দ্র পেশায় ছিলেন কি? ম্যাজিস্ট্রেট। তার উপাধি ছিল কি? সাহিত্য সম্রাট। জন্মেছিলেন কোথায়? ওই যে আব্দুল্লাহ ভাই বলছিল ক্লাসের মধ্যে, যশোরের বেনাপোল স্থলবন্দরের পাশের জেলা, যেই জেলাতে আবার হচ্ছে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিও জন্মাইছিল। কোনটা সেটা? উত্তর 24 পরগনা বা 24 পরগনা। উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তার অন্যতম কীর্তি। আচ্ছা, বঙ্গদর্শন এটা হচ্ছে বঙ্কিমের সম্পাদিত একটা পত্রিকা। এটাকে কেন অন্যতম কীর্তি বলা হয়, এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। এখন মানে প্রেস যতটা এভেইলেবল, প্রিন্টিং প্রেসের কথা বলছি। সো ওই সময় কিন্তু এভাবে প্রিন্টিং প্রেস এতটা এভেইলেবল ছিল না। আজকে ইচ্ছা হইলো, তুমি ধরো একটা বই পড়তেছো, তুমি যে মোবাইলে, ট্যাবে, কম্পিউটারে তো পড়তে পারো, আর মানে প্রিন্টেড বইও তো একদম এভেইলেবল। ওই সময়ের দেখবা এমন অনেক লেখা, কবিতা, এগুলোর কথা আমরা প্রথম শুনি, যেটা প্রথম প্রকাশিত হয়েছে একটা পত্রিকাতে। তাই পত্রিকার গুরুত্বটা অনেক ছিল, কারণ পত্রিকাটা মানুষের কাছে এভেইলেবল ছিল। ওখানেই যা লেখা, ধরো একটা পত্রিকা তো 10 জন মানুষও পড়তে পারে, 20 জন মানুষও পড়তে পারে। তো এইটা হচ্ছে, তাই পত্রিকাটার ওই সময় একটা গুরুত্ব ছিল। অনেক বড় সাহিত্যিকের বিভিন্ন সাহিত্যকর্ম পত্রিকার মাধ্যমেই প্রথম এসেছিল। 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চার শুরু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য। সংবাদ প্রভাকর এই পত্রিকায় কবিতা প্রকাশের মধ্য দিয়ে আমরা যে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র তাকে প্রথম পাই। আর তার সম্পাদিত পত্রিকার নাম কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্র টোটাল 34টি বই লিখেছেন। তার রচিত প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। এটা শুধু তার রচিত প্রথম উপন্যাস তাই নয়, এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। সার্থক উপন্যাস মানে কি? বাংলা সাহিত্যে তো আরো একটা উপন্যাস আছে যেটাকে বলা হয় প্রথম উপন্যাস। সেটা হলো সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের না, না, সরি, আলালের ঘরের দুলাল, প্যারীচাঁদ মিত্রর। এটাকে বলা হয় প্রথম উপন্যাস। কিন্তু এটাকে সার্থক উপন্যাস বলা হয় না। তার কারণ হচ্ছে উপন্যাসের কিছু ফরম্যাট আছে। ওই আলালের ঘরের দুলাল যেটা প্যারীচাঁদ মিত্রের লেখা, সো ওটা হচ্ছে উপন্যাসের সবগুলো ফরম্যাটকে অনুসরণ করতে পারে নাই সার্থকভাবে। কিন্তু ওই সময়ে তিনি যা করেছেন ওটাই অনেক কিছু। প্যারীচাঁদ মিত্রের কথা বলছি। আর দুর্গেশ নন্দিনী হলো গিয়ে সব ফরম্যাট মেনে এটাকে একদম একটা সাকসেসফুল একটা উপন্যাস বলা যেতে পারে। বঙ্কিমচন্দ্র 1894 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। তো তার অনেকগুলো উপন্যাস এবং গদ্য গ্রন্থ, ইংরেজি উপন্যাস রয়েছে। এগুলো আমরা একদম মুখস্থ করে ফেলবো নামগুলো এবং কোনটা কি ক্যাটাগরির। তো মুখস্থ করার জন্য আমি তোমাদেরকে আজকে বছরের শুরুতে একটা টেকনিক শিখিয়ে দেই। তোমাদের যেমন বায়োলজিতে অনেক মুখস্থ করতে হয় বা বাংলাতেই তো অনেক মুখস্থ করতে হয়। তো এই মুখস্থ করার জন্য আমরা কি করতে পারি? মুখস্থ করার জন্য সারা পৃথিবী, খুবই মন দিয়ে শোনো, সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যে কথাটা বলবো। সারা পৃথিবীতে বহু গবেষণার প্রেক্ষিতে সবচেয়ে কার্যকর দুটি পদ্ধতির কথা আবিষ্কার করা হয়েছে। প্রথমটা হলো অ্যাক্টিভ রিকল, পরেরটা হলো স্পেসড রিপিটেশন। আমি এগুলোর কথা এর আগেও ক্লাসে বলেছি, আবারও বলছি। অ্যাক্টিভ রিকল কি আর স্পেসড রিপিটেশন কি? অ্যাক্টিভ রিকল হচ্ছে অ্যাক্টিভলি একটা কিছুকে রিকল করার চেষ্টা করা বা মনে করার চেষ্টা করা, পরীক্ষায় যেই কাজটা করো।
ধরো আমি তোমাকে বললাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইংরেজি উপন্যাসটার নাম কি? রাজমোহনস ওয়াইফ। এখন আমরা যেটা করি, আমরা হচ্ছে নোট করি, এবার লেখি রাজমোহনস ওয়াইফ দেখা দেখা। এটা কোনো লাভ নাই আসলে। এটা একটা ভুল পদ্ধতি পড়ার। আমরা যা করব, আমরা প্রথমে পড়লাম রাজমোহনস ওয়াইফ, এরপরে আমি না দেখে ওটা মনে করার চেষ্টা করব। এটাই হলো সবচেয়ে সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি। এতে ব্রেইন অনেক বেশি কাজ করে এবং ব্রেইন তখন শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে তথ্যগুলোকে নিয়ে যায়, যাতে তুমি চাইলেও পরবর্তীতে আর তুমি ভুলতে পারো না। যেমন তিনি কোন পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা সম্পাদিত তার পত্রিকাটার নাম কি ছিল? বঙ্গদর্শন। 1827 সালে প্রকাশিত হতো। এখন আমি যদি বলি যে তিনি কোন পত্রিকায় তার লেখা প্রথম প্রকাশ করেন? সংবাদ প্রভাকরে। সরি 1872, 1872 সংবাদ প্রভাকরে তিনি প্রথম তার লেখা প্রকাশ করেন। এই যে তথ্যগুলো, তুমি এমন হতে পারে তোমার আব্বু, আম্মু, ভাই, বোন বা কোনো বন্ধু-বান্ধব, ভাই ব্রাদার্স কাউরে তুমি দিয়ে বলে, "ভাই আমার একটু পড়াটা একটু ধর।" আচ্ছা কেউ নাই বা পড়া ধরতে গেলে আরো সময় নষ্ট। তুমি নোটটা করবা কিভাবে? ইংরেজি উপন্যাসটা কি? ঢাকো হাত দিয়ে। ঢেকে রাজমোহনস ওয়াইফ এটা তুমি মনে করার চেষ্টা করো। এটাই হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে একটা পড়াকে মনে রাখার জন্য। এটা হচ্ছে মেথড 1 অ্যাক্টিভ রিকল। আর মেথড 2 টা কি? স্পেস রিপিটেশন। স্পেস রিপিটেশন কিছুই না, এই অ্যাক্টিভ রিকলকে একটা নির্দিষ্ট সময় পর, পর রিপিট করা। অর্থাৎ এই যে অ্যাক্টিভলি রিকল করছো, এটাকে তুমি ১ম ২৪ ঘন্টার মধ্যে একবার রিভিশন দিবা। আবার পরবর্তী ২ দিনের মধ্যে দিবা, ৩ দিনের মধ্যে দিবা। পার্মানেন্টলি তোমার মাথায় গেঁথে যাবে। এই হলো কি অ্যাক্টিভ রিকল এবং স্পেস রিপিটেশন। নতুন বছরে আমি আশা করি তোমাদের তথ্য ধারণ নিয়ে আর কোনো প্রকার কোনো রকম ডাউট হবে না। এর মধ্যে আমি একটা ইউটিউবারের কথা অনেক বলি তোমাদেরকে অনেক সময়। আমার সবচেয়ে প্রিয় যেই ২ জন ইউটিউবার, ফার্স্ট ওয়ান হচ্ছে আলী আবদাল। আলী আবদাল হচ্ছেন একজন পাকিস্তানি ব্রিটিশ। আর সেকেন্ড জন হচ্ছে অ্যান্ড্রু হিউবারম্যান। সো অ্যান্ড্রু হিউবারম্যানের নাম এখানে লিখে দিই যে হিউবারম্যান। শুধু এতটুকু লিখলাম, হিউবারম্যান লিখলেই চলে আসবে। উনি একজন নিউরো সায়েন্টিস্ট। স্যার আর আলী আবদাল ওর সময় স্ট্যানফোর্ড মেডিকেল স্কুলে ফার্স্ট হয়েছিল। সো ভয়ংকর ট্যালেন্টেড দুইজনই, দুইজনের জায়গাতে। কিন্তু শুধু ট্যালেন্ট দিয়ে আসলে হয় না। তো তারা অনেক ভালো, ভালো ইনসাইটস শেয়ার করে। তো তোমরা উনাদের হচ্ছে ভিডিও-টিডিও গুলো দেখতে পারো চাইলে। এনিওয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গল্প পাঠে। ১ম যেই নিয়মটা ১৩ টা নিয়মের মধ্যে, যশের জন্য লিখিবেন না। যশ শব্দের অর্থ কি? আমি একটু চ্যাটটা ওপেন করে দিই, সবার কাছ থেকে দেখতে চাই। সবাই আমাকে লিখো, চ্যাটে লিখো। কারণ দেখো অফলাইন ক্লাস হলে আমি সামনাসামনি কিন্তু অনেক কথাবার্তা বলতে পারি। এখানে এটাই তোমার সঙ্গে আমার ইন্টারেকশন এর জায়গা। সবাই লিখো। লিখো, লিখো তাড়াতাড়ি, তাড়াতাড়ি। চ্যাটে লিখো, চ্যাটে লিখো। যশ শব্দের মানে কি? যশ। যশের জন্য লিখিবেন না। সুনাম, ফেম, খ্যাতি। হ্যাঁ, দেখি, দেখি, দেখি খ্যাতি, খ্যাতি। ফেমাস না, ফেম। ফেমাস মানে তো যে খ্যাতিমান। খ্যাতি, সুনাম, সুখ্যাতি। আনন্দ না, আনন্দ না রে বাবা, আনন্দ না। হুম, প্রশংসা। ভাই অনেক ঠান্ডা লাগতেছে রে। ফ্লোরের মধ্যে দাঁড়া, স্যান্ডেল পরে লই। হুম, হ্যাঁ, হ্যাঁ, সুখ্যাতি। সাবাস, সাবাস। এই তো, এই তো, এই তো। আমাদের বাংলা ভোকাবুলারি হবে স্ট্রং। আমরা আসলে হয়েছে কি বুঝছিস? মানে আমি যখন মাঝে মধ্যে YouTube এ অনেক ভিডিও দেখে অবাক হয়ে যাই। আজকালকার দিনের উপস্থাপকদের মধ্যে মানে আমার খুব, খুব কষ্ট লাগে এটা দেখলে। লাইক, 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 লাইক। ঠিক আছে? মানে এমন একটা অবস্থা, একটা কথা বলছে, তার মাঝে বাংলা, ইংরেজি মিশিয়ে মনে হচ্ছে কত সুন্দর শোনাচ্ছে না জানি এটা। এটা কিভাবে সুন্দর শোনায়? এটা যদি কারো কাছে সুন্দর শোনায় আমি মনে করি যে তার রুচি বিকৃতি ঘটেছে। আমাদের কাছে এমন আমি নিজে অনেক বছর আরজে ছিলাম। এটা আসলে আমি নিজে যেই পেশাতে ছিলাম এটাও বলতে হয় যে আমার পেশার মানুষদেরও অনেক ভূমিকা আছে বাংলাদেশের এই বাংলাকে এমন বিকৃত করার জন্য। ঠিক আছে? যে লাইক ইউ নো, আরে ভাই তুমি বাংলা বলছো তুমি বাংলা বলো। আর ইংরেজি বললে তুমি ইংরেজিই বলো। তোমার নিজের ভাষা নিয়ে যদি তোমার মানে এতটাই অ্যালার্জি থেকে থাকে তাহলে তো সমস্যা। আচ্ছা, নামাজের বিরতিতে আমরা যাব। ফাহিম তুমি আমাকে একটু ক্লাসের বাইরে থেকে এসে আমাকে ক্লাসে জানিয়ে দিও যে আমরা কয়টা থেকে কয়টা নামাজের বিরতিটা একটু দিতে পারি, হ্যাঁ? আমি ক্লাসের ভিতরে আছি। তুমি এটা শোনার পরপরই ক্লাসে চলে এসে আমাকে একটু জানিও। হ্যাঁ, আমি চ্যাটটা আবার পজ করে দিলাম। ১ম নিয়মটাতে আমরা যাচ্ছি। যশের জন্য লিখিবেন না। তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। যশ মানে কি? যশ মানে হচ্ছে খ্যাতি। মানে তিনি বলছেন যে ধরো ফেমাস হওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য আপনি লিখবেন না। তাতে আপনার লেখা ভালো হবে না। যদি লেখা ভালো হয় তাহলে আপনার খ্যাতি এমনিতেই আসবে। আপনার খ্যাতি এমনিতেই আসবে। এর অনেক উদাহরণ পৃথিবীতে হতে পারে। এর অনেক উদাহরণ আমাদের ধরো আমি বারবার কনটেন্ট এর উদাহরণ দিচ্ছি। যেমন ধরো যারা হচ্ছে
হিরো আলম টাইপের কনটেন্ট বানায়, তাদের কনটেন্টের মূল উদ্দেশ্য কি থাকে? তাদের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে হিট হওয়া। ঠিক আছে? এখন ধরো কেউ যদি কি বলবো যে লুঙ্গি মাথায় তুলে দৌড় মারে, তাহলে এই ভিডিওটা তো হয়তো হিট খাবে। কিন্তু এটা কি কোনো মানে কোয়ালিটি ভিডিও? এটা কিছু হইল? এখন ধরো কেউ এমন কিছু নিয়ে ভিডিও বানাচ্ছে যেটা মানুষের নানা রকম উপকারে আসছে। নানা রকম উপকারে আসছে ধরো। তাহলে সেটাকে আমি কি বলতে পারি? যে সেটা কিন্তু মানে এমনিতেই সেটা মানুষের কাছে খ্যাতিমান হয়ে যাবে বা তিনি মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে যাবেন তিনি। শুধু, শুধু জনপ্রিয়তা মুখ্য না, মানুষের কাজে আসবে আরকি। এটার আমি অনেক উদাহরণ দিতে পারি। যেমন বাংলাদেশের যারা ধরো টেক নিয়ে ভিডিও বানায়, স্যামজন বিডি বা ধরো বাংলাদেশে যদি আমি বলি সোহাগ 360 আরো এরকম অনেকে আছে যারা টেকনোলজি রিলেটেড ভিডিও বানায়। আর বাংলাদেশে ভালো ভিডিও বানায় এরকম তো অনেক মানুষই আছে। বাংলাদেশে খুব ভালো, ভালো ভিডিও তৈরি করে। মানে আমার বাংলাদেশের সবচেয়ে প্রিয় কনটেন্ট ক্রিয়েটর হচ্ছে ডক্টর আহসান আজিজ সরকার। তিনি একজন সাইকিয়াট্রিস্ট। সো তিনি তো ফেম এর জন্য বানায় নাই কনটেন্ট গুলা। কিন্তু এত ফেমাস। আমাদের শাহেদিন তোমরা জানো যে আমাদের শাহেদিন শিখর। সো শাহেদিন রাজনীতি নিয়ে কনটেন্ট বানায়। কিন্তু দেখো শাহেদিনের কনটেন্ট গুলোও তো অনেক কিছু মানুষ শিখতে পারে। রাজনীতি এবং বহির্বিশ্বের নানা রকম ইতিহাস অনেক কিছু নিয়েই কিন্তু সেখানেও শেখার মতো অনেক কিছু থাকে। ফাহিম, তুমি কি আছো? এই যে আমরা হচ্ছে নামাজের ব্রেকটা কখন দিব? একটু জানাও আমাকে। এটা কি প্যাচ খেয়ে গেছে? ইয়াটা? এটা আছে কোথায় আসলে? আচ্ছা ঠিক আছে এটা। হ্যাঁ? ৫:৩০ দিব না? আচ্ছা ঠিক আছে। দেখো তো সাউন্ডটা কি ঠিকঠাক যাচ্ছে কিনা? এটা একটা টান খাইছে আমার কাছ থেকে। সাউন্ড ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে। হ্যাঁ। টাকার জন্য লিখিবেন না। এটা ২ নম্বরটা। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়। লেখাও ভালো হয়। কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই। এটা কেন বলছে? কারণ আমাদের সাহিত্য অঙ্গনটা এখনো ইউরোপের জায়গাতে পৌঁছায় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি মানে কি? মানে হচ্ছে মানুষকে খুশি করার যেই প্রবৃত্তি মানে ইচ্ছা বা এটা মানুষকে খুশি করার যে বিষয়টা এটা অনেক প্রবল হইয়া পড়ে। তো মানুষকে খুশি করতে গেলে হয় কি? মানুষকে খুশি করে যদি তুমি কথা বলতে যাও, তখন অনেক সত্য সেখান থেকে হারিয়ে যাবে। কিন্তু মানুষকে খুশি করা তোমার উদ্দেশ্য হবে না। তোমার উদ্দেশ্য হবে যেটা প্রকৃত সৃষ্টি সেটা করা। সৃষ্টি সুখের উল্লাসে। মানে আমি ওটা ভালো লেগেছে বলে আমি এটা সৃষ্টি করেছি। ওটা কে শুনলো, কে শুনলো না, কে ওটা পড়লো কি পড়লো না, ওটার কথা কেয়ার করে আমি আসলে লিখি নাই। কিন্তু যদি আমি যে কয়জন ওটা পড়বে, এটার উদ্দেশ্য করে যদি আমি লিখি, তাহলে কি হবে? তাহলে সেটা লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। অর্থাৎ তখন মানুষকে খুশি করার যে চিন্তাটা, এটা বারবার মাথায় আসতে থাকবে। তখন লেখার মধ্যে ঘুরে ফিরে ওগুলোই আসবে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। তো এখন আমাদের দেশের সাধারণ পাঠকের যে বর্তমান অবস্থা যদি তাদের রুচি বা তাদের যে এডুকেশন স্ট্যান্ডার্ড সেটা বিবেচনা করে আমরা যদি মানে তাদের মন খুশি করতে যাই তাহলে রচনাটা বিকৃত হয়ে যাবে এবং রচনাটা আরো ক্ষতিকরও হয়ে যেতে পারে। এর এক্সাম্পল ধরো বর্তমান দিনের অনেক কনটেন্ট ক্রিয়েটর। তারা করে কি? তারা হচ্ছে মানুষ খাবে কথাটা এইজন্যে ধরো কোনো একটা মিথ্যাচার ছড়িয়ে দিল। যেকোনো একটা কিছু নিয়ে একটা মিথ্যা কথা বলে দিল। বা যেকোনো একটা কিছু নিয়ে সেটা হতে পারে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে, হতে পারে কোনো রাজনৈতিক গোষ্ঠীকে নিয়ে, হতে পারে কোনো দেশকে নিয়ে বা যেকোনো কিছু নিয়ে ধরো একটা যা খুশি তা কথা ছড়িয়ে দিল। এই যে যা খুশি তা কথা তারা ছড়িয়ে দিল, এটা তারা কেন করল? এটা তারা করল তার কারণ ওতে কিছু ভিউ হবে, ওতে কিছু বেশি মানুষ দেখবে। আচ্ছা, আমাদের অনেকের আব্বু-আম্মুরা এই ডিভাইসটা একটু কম বুঝে। আমি একটু চ্যাটটা রিজিউম করি। তোমাদের কাছে জানতে চাই, তোমাদের কার বাবা-মা অনেক সময় Facebook, YouTube থেকে অনেক উদ্ভট নিউজ তোমাদেরকে দেখায়? যে একটু আমি দেখতে চাই। একটু দেখতে চাই আমি। হাবিবুর রহমান বলছে, "সংবাদ আর সম্বাদ কি একই?" কিন্তু এখন আর সংবাদ আমরা শব্দটা হাবিব ব্যবহার করি না। আমরা সংবাদই এখন ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা। এই যে অনেকে বলছে, "আমার" আচ্ছা সংখ্যাটা অনেক আসছে। যে আমার মা যখন বেঁচে ছিলেন তিনিও অনেক সহজ সরল ছিলেন এই ব্যাপারগুলোতে। তিনি বুঝতে পারতেন না। তিনি হঠাৎ কিছু বিষয় দেখে তিনি বিশ্বাস করতেন যে এটা হয়তোবা আসলেই হয়ে গেছে, ওটা হয়তোবা আসলেই হয়ে গেছে। কিন্তু আসলে হয় নাই। এমন অনেক ভুলভাল নিউজ যেগুলো Facebook এ, TikTok এ, YouTube এ এগুলো তো করেই। এগুলো কেন করে? করে কিছু ভিউ ব্যবসার জন্য করে। কিন্তু তাতে কি তারা কি আসলে মানুষের মনে জায়গা করে নিতে পারে? জায়গা করে নিতে পারে না। তো এই কথাটাই ওই সময়ের লেখকদেরকে বলছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, এআই ভিডিও তো আছেই।
এআই ভিডিও তো আছেই। হুম, হুম। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি চ্যাটটা আবার পজ দিয়েছি। আমরা এবার চলে যাচ্ছি আমাদের যে পরেরটা সেটাতে। যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্য লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন, তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃত নীচ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যেতে পারে। আচ্ছা, এখানে তিনি যেই কথাটা বলছেন যে যদি আপনার মনে হয় যে আপনি লিখে দেশের বা মানুষের জন্য ভালো কিছু করতে পারবেন, তাহলে আপনি লিখেন। বা ধরেন খুব সুন্দর কিছু সৃষ্টি করতে পারবেন, তাহলে আপনি অবশ্যই লিখবেন। কিন্তু যারা অন্য উদ্দেশ্যে লেখে, তাদেরকে তিনি বলেছেন কি যাত্রাওয়ালা বা নানা রকম নীচ, এদেরকে জাস্ট উনি নীচ ব্যবসায়ী হিসেবে বলেছেন। অর্থাৎ যারা ভন্ডামি করে মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেয়। তো এই কাজটা আপনারা প্লিজ করবেন না। এটা হচ্ছে তিনি বলছেন। যেমন অনেকেই আছে যারা অন্য কোনো উদ্দেশ্যে লিখে। তাদের লেখার উদ্দেশ্য আসলে ধরো আ মানে কি বলবো যে তাদের লেখার উদ্দেশ্য আসলে কোনো ভালো সাহিত্য সৃষ্টি করা নয়। বরং কিছু নিচ ব্যবসায়ীদের সঙ্গে মানে কিছু নিম্নমানের ব্যবসায়ী যারা এদের সঙ্গে তিনি তুলনা করেছেন বা যাত্রাপালার লোকজনের সাথে তুলনা করেছেন সেই থার্ড ক্লাস লেখকদেরকে। বঙ্কিমচন্দ্র তাদেরকে তুলনা করেছেন এভাবে। আমরা আর একটা পড়ব, এরপরে আমরা নামাজের বিরতিতে যাব ৫:৩০ টার দিকে। যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ। আচ্ছা, অসত্য মানে কি? যেটা সত্য না। ধর্মবিরুদ্ধ, ধর্মবিরুদ্ধ বলতে আসলে কি বোঝায়? ধর্ম বলতে এখানে যে এক্সাক্টলি ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বোঝাচ্ছে বিষয়টা ঠিক এমন নয়। ধর্ম শব্দটার অর্থ কি? আমাদের এটা আগে দেখতে হবে। ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধরো কোনো কিছুর কি ক্যারেক্টারিস্টিক বা গুণ আছে, প্রপার্টি আছে, সেগুলোকে বলা হয় ধর্ম। যেমন যেমন আমি যদি বলি যে ধরো আ মৌলিক পদার্থের ধর্ম কি? কিংবা আমি যদি বলি যে কঠিন পদার্থের ধর্ম কি? বায়বীয়র ধর্ম কি? এইটা হচ্ছে ধর্ম। তো এখানে মূলত ধর্মবিরুদ্ধ বলতে বোঝাচ্ছে যা সাধারণ রুলস অ্যান্ড রেগুলেশনস এর বাইরে যায়, যা খারাপ কিছু, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য। পরনিন্দা মানে অন্যের নিন্দা করা, পরপীড়ন মানে অন্যকে কষ্ট দেয়া, স্বার্থ সাধন মানে নিজের স্বার্থটাকে হাসিল করা। এগুলো যার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। হিতকর মানে ভালো। সুতরাং তাহা একেবারে পরিহার্য। তাই এগুলোকে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে, ফেলে দিতে হবে। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। সত্য এবং ধর্মই অর্থাৎ সত্যের প্রচার করা এবং ভালো জিনিসের কথা বলা বা যা হচ্ছে ভালো তার সঙ্গে এক লাইনে চলা, এটাই হলো সাহিত্যের উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ, লেখনী শব্দের অর্থ কি? কলম। অন্য কোনো উদ্দেশ্যে যদি কেউ কলম ধরে তাহলে সেটা বঙ্কিমের মানে মতে সেটা মহাপাপ। অন্য কোনো উদ্দেশ্যে যদি কেউ লেখনী ধরে। আমি এবার একটা কমন মিস্টেক তোমাদেরকে শেখাবো। এটা ফেসবুকে আমরা অনেক দেখি এবং আমরা অনেকে লিখতে গিয়েও এই ভুলটা করি। যে তিনি তার চমৎকার লেখনীর মাধ্যমে বা রবীন্দ্রনাথ ঠাকুর তার চমৎকার লেখনীর মাধ্যমে এই কবিতাটি ফুটিয়ে তুলেছেন। লেখনী শব্দের অর্থ কি? লেখনী শব্দের একটাই অর্থ, তা হলো কলম। কিন্তু এটা একটা প্রচলিত ভুল। আমরা লেখার প্রতিশব্দ হিসেবে লেখনী ব্যবহার করি। যেমন ধরো আমি যদি বলি যে সোনার তরী কবিতায় আ রবীন্দ্রনাথ সোনার তরী কবিতাটি তার চমৎকার লেখার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। হতে পারে। কিন্তু আমি যদি বলি যে চমৎকার লেখনির মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন, ওটা বোঝায় যে উনি যে কলমটা ব্যবহার করেছেন, যে কলমটা দিয়ে উনি লিখেছেন সেটাকে বোঝায়। কলমটাকে লেখায়, উনার লেখাকে বোঝায় না। তাই লেখনী শব্দের একটাই অর্থ। তা হলো কি? কলম। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মানে অন্য উদ্দেশ্যে কলম ধরা মহাপাপ। এই কলম ধরা মানে এই না যেটা কলম নিয়ে টাচ করলাম। এই কলম ধরা বলতে মূলত বোঝানো হচ্ছে যে আ এই কলম ধরা বলতে মূলত বোঝানো হচ্ছে যে ওই কলম ধরে কোনো কিছু লেখা আরকি। এটা এটা বোঝানো হচ্ছে। আচ্ছা, আমি এখন একটু চ্যাটটা রিজিউম করছি। আমি এখন তোমাদের কাছে জানতে চাই যে আমি কি এখন নামাজের বিরতিটা দিব নাকি আরো পরে দিব? আমি যখনই দিব তখনই ধরো আ ১০ থেকে ১৫ মিনিটের মতো দিব আরকি। সো তোমরা একটু বলো, এখন দিব নাকি পরে দিব? তোমরা বলো, তোমাদের কাছেই জানতে চাই। আচ্ছা, নীরব বলছে নামাজের বিরতি দেন, নামাজের বিরতি দেন। হিতকর মানে হচ্ছে ভালো। এখন, এখন। আচ্ছা, কেউ বলছে পরে, কেউ বলছে এখন। যেহেতু এখনের ভোটটাই বেশি, তবে আমি তোমাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি চাই। প্রতিশ্রুতি চাই এটা আমি। ওই যে বললাম, তোমাদের কাছে আমার এটা অনুরোধ নয়, তোমাদের কাছে এটা আমার অধিকার থেকে বলা।
আমাদের বিরতি যখন শেষ হবে তার ঠিক ১ মিনিট আগে সবাই ক্লাসে এসে জয়েন হবা। আমরা যদি নিজেদের প্রতি এতটুকু সিনসিয়ার না থাকি বছরের শুরু থেকেই, আমাদের দ্বারা জীবনে ভালো কিছু করা সম্ভব নয়। সময় একটা ধারালো তরবারির মতো। তুমি যদি এটাকে দিয়ে না কাটো, এটাই তোমাকে কেটে ফেলবে। এই হচ্ছে সময়। সময় একটা ধারালো তরবারির মতো। এটা দিয়ে তুমি না কাটলে এটাই তোমাকে কেটে টুকরা, টুকরা করে ফেলবে। তো আমি বিরতি দিচ্ছি। আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ ঠিক ৫টা বেজে ৪৬ মিনিটে। ঠিক ৫টা ৪৬ এ আমরা সবাই ফিরে আসবো। সবাই ফিরে আসবে। আমি সবার অপেক্ষায় থাকলাম। বিরতি থাকছে এখন তোমাদের জন্য। আজকে ওটা জন্মগ্রহণ হবে। অনুজন্ম নয়, জন্মগ্রহণ হবে। আপনি যাহা বলিবেন তাহাতেই রাজি। আচ্ছা।
আমাকে শোনা যাচ্ছে স্পষ্ট? একটু একটু আমি একটু লেখা দেখতে চাই, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, ওকে, ক্লিয়ার। হ্যাঁ, চ্যাট অফ করে দিই আমি। একটা জিনিস আমি যে এতক্ষণ ধরে তাহলে ক্লাস নিলাম, এটা হয় নাই ক্লাস? বলো কি তাহলে যে আমি, আচ্ছা, আমি যে ওদেরকে এত মানুষকে বললাম। আচ্ছা, আমি আবার এখান থেকে নিচ্ছি, ঠিক আছে, যেখান থেকে বলছি। আর সবার, হ্যাঁ, কমেন্ট অফ করে দাও। যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না। মানে যেটা লেখা হবে সেটা হচ্ছে হঠাৎ করে ছাপিয়ে ফেলবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন। কিছুদিন সেটাকে ফেলে রাখবেন। কেন কিছুদিন ফেলে রাখতে বলছে? কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, কিছুদিন পরে সেটা এডিট করবেন। তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। মানে প্রবন্ধের মধ্যে অনেক সমস্যা আছে। কি সমস্যা? কাব্য, নাটক, উপন্যাস ২-১ বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা মানে বিশেষ উৎকর্ষ লাভ করে, কাব্য নাটক কিছুদিন ফেলিয়া রাখিলে, কিছুদিন ফেলিয়া রাখিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? মানে যদি একটা কবিতা বা একটা নাটক যদি কিছুদিন ফেলে রাখা যায়, তাহলে সেটা পরবর্তীতে আরো এডিট করা যায় বা আরো রিভাইজ করা যায়। এটার মানে হচ্ছে, ধরো একজন লেখক যখন কোনো লেখা লেখে, সে যদি সাথে সাথে না ছাপিয়ে
কিছুদিন ওটা রেখে দেয়, পরে যখন আবার পড়ে তখন সে ওখানে আরো অনেক উন্নতির কিছু জায়গা দেখে যেটা ১ম এ দেখে না। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, অর্থাৎ যারা সাময়িক সাহিত্য অর্থাৎ এই মুহূর্তে যা ঘটছে এগুলো নিয়েই ধরো লেখালেখির কাজে আসলে ব্যস্ত, তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। অবনতিকর মানে ক্ষতিকর। যদিও এটার সঙ্গে আমি পুরোপুরি একমত পোষণ করি না। আমার একমত পোষণ করাটা এখানে মুখ্য কোনো কিছু নয়। কি বলেছে বঙ্কিম সেদিকে চলো যাই। তা হলো ধরো সম্পাদকীয় 'প্রথম আলোতে' আছে, আ 'আমার দেশে' আছে, 'বাংলাদেশ প্রতিদিনে' আছে। যেকোনো পত্রিকাতেই সম্পাদকীয় হয়। 'কালের কণ্ঠ' বলো বা সেটা 'দৈনিক ইত্তেফাক' বলো, যেই পত্রিকাতেই বলো সম্পাদকীয় হয়। সম্পাদকীয়তে একজন লেখক যদি প্রবন্ধ লিখে থাকে, ধরো তিনি হচ্ছে সব সাম্প্রতিক বিষয়াদি নিয়ে লিখে থাকেন। ধরো ভেনিজুয়েলার সঙ্গে ইউএস এর যে কাহিনী ঘটল, এটা নিয়ে লিখল। ধরো তার কয়েকদিন আগে তিনি লিখলেন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে। ধরো এর কয়েকদিন আগে তিনি লিখলেন শহীদ ওসমান হাদির মৃত্যু নিয়ে। তো এমন নানা রকম কন্টেম্পোরারি বা সাম্প্রতিক ইস্যু নিয়ে যে সবসময় লিখে থাকে, তিনি তো আসলে চাইলে ওভাবে কোনো টাইমলেস বা যেটাকে অমর বলা যায়, এরকম সাহিত্য তো বা এরকম প্রবন্ধ তো সে কিভাবে লিখবে? এখন এরকম প্রবন্ধ কি হতে পারে? ধরো একটা প্রবন্ধ, ধরো বই পড়া, প্রমথ চৌধুরীর একটা প্রবন্ধ আছে। এটা একটা টাইমলেস প্রবন্ধ। মানে এই প্রবন্ধটা ১০০ বছর আগেও প্রাসঙ্গিক ছিল, প্রবন্ধটা এখনো প্রাসঙ্গিক, প্রবন্ধটা ১০০ বছর পরেও প্রাসঙ্গিক থাকবে। এই হচ্ছে মানে যেটা হচ্ছে এখানে উনি যেটা বলছেন যে যারা হচ্ছে সাময়িক সাহিত্য অর্থাৎ এই মুহূর্তে যা ঘটছে ওগুলো নিয়ে লেখালেখি করে, তাদের জন্য এটা কার্যকর না। কিন্তু অন্যদের জন্য এটা কার্যকর। যে বিষয়ে যাহার অধিকার নাই, সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। অর্থাৎ যে বিষয়ে যার অধিকার নাই, সে অর্থাৎ যে বিষয়ে ধরো তোমার জানাশোনা নাই, সে বিষয়ে তাহার হস্তক্ষেপ করা মানে সে বিষয়ে তার নাক গলানো অকর্তব্য। এটা তার কর্তব্য না, এটা তার কাজ না। এটি সোজা কথা। কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। কেন রক্ষিত হয় না? যে জিনিস জানে না সে জিনিস নিয়েও কথা বলে বা সে জিনিস নিয়েও সে লেখে। এর উদাহরণ দেখতে চাও? সবচেয়ে ভালো উদাহরণ আমাদের দেশের কনটেন্ট ক্রিয়েটর বা তথাকথিত মোটিভেশনাল স্পিকাররা, যাদের নিজেদের বেশিরভাগেরই আসলে পায়ের তলায় মাটি নাই, কিন্তু এরা নানা জাতের নানা গোছের মোটিভেশন বিক্রি করে সোশ্যাল মিডিয়াতে। কখনো ফেসবুকে, কখনো ইউটিউবে, কখনো বা টিকটকে কিংবা ইনস্টাগ্রামে। তো এই যে যার যেটাতে কোনো এক্সপার্টিজ নাই বা দক্ষতা নাই, সে সেটা নিয়ে কথা বলছে। তো তার কথা শোনাটা কিন্তু ভয়ানক। তুমি যদি এখন তোমার পা ভেঙেছে, তুমি যদি যাও দাঁতের ডাক্তারের কাছে, আর তোমার ধরো কি বলবো যে তোমার চোখে সমস্যা হয়েছে, তুমি যদি তখন যাও একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এর কাছে, তা তো হইল না বিষয়টা। তাহলে তো হলো না। এটাই হচ্ছে কথা। তো যদিও গত কয়েকদিন আগে কিন্তু চীনে এই নিয়মটা করে দিয়েছে। আমি জানি না তোমরা জানো কিনা? যদি কেউ কোনো বিশেষ বিষয়ে কনটেন্ট বানাতে চায়, ওই বিষয়ে তার যথাযথ যোগ্যতা থাকা লাগবে। অন্যথায় সরকার আইনি পদক্ষেপ নিবে তার বিরুদ্ধে। তো বাংলাদেশে তো বিষয়টা এমন না। বাংলাদেশে যেই লোক নিজেই কখনো চাকরি করে নাই, চাকরি পায় নাই, সে দেখা যাচ্ছে নানা তালের মোটিভেশন দিয়ে যাচ্ছে। মোটিভেশন দিয়ে যাচ্ছে। যে চাকরি পাওয়া নিয়ে, এই নিয়ে, সেই নিয়ে এগুলোই চলছে। ধরো যেমন আমি আ একটা ক্যারেক্টারের উদাহরণ দিতে পারি, ধরো সাদগুরু ভারতের। সাদগুরুর কথা যদি তুমি দেখো, সে জগতের সকল কিছু নিয়ে তিনি কথা বলেন। সকল কিছু নিয়ে তার কোনো না কোনো একটা মতামত আছে। আসলে মানুষ কি এমন হতে পারে? সবকিছু নিয়ে একটা মানুষ কিভাবে কথা বলে? যদি পর্যাপ্ত জ্ঞান না থাকে ওই বিষয়ে। তিনি একজন ভালো বক্তা। ভালো বক্তা বলে তার কথাটা শুনতে ভালো লাগছে আমাদের কাছে। কিন্তু তার বেশিরভাগ কথাই বুলশিট। কথার মধ্যে কোনো কনটেন্ট নাই বা কথার মাঝে কোনো জিনিস নাই। তো এটা লেখকের ক্ষেত্রেও হয়। যেই লেখকের যেখানে কোনো জ্ঞান নাই, সে ওখানে গিয়ে একটা লেখা লিখছে। ওটা তার কর্তব্য না, ওটা তার কাজ না। ওটা স্রেফ একটা পাকনামি এবং যেটা কোনো কাজের কাজ কিছু হচ্ছে না। ওটা আরো ক্ষতি করছে পাঠকের। ৭ নম্বর, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। মানে তুমি নিজে থেকে জ্ঞানী সাজার চেষ্টা করার প্রয়োজন নাই। বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়। চেষ্টা করিতে হয় না। যদি তোমার মাঝে জ্ঞান থেকে থাকে, সেটি এমনি এমনিই প্রকাশ পাবে। তোমার সেটা জোর করে প্রকাশ করা লাগবে না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর। হ্যাঁ, খুব বিরক্ত লাগে কেউ যদি বারবার নিজের জ্ঞান জাহির করতে যায়, এবং রচনার পরিপাট্যের মানে রচনার যে একটা সৌন্দর্য, রচনা বলতে এখানে লেখার কথা বোঝাচ্ছে। লেখার যে সৌন্দর্য সেটার বিশেষ হানিজনক। হানিজনক মানে ক্ষতিকর। এটা বেশ ক্ষতিকর রচনার সৌন্দর্যের ক্ষেত্রে। এখনকার প্রবন্ধে ইংরাজি, সংস্কৃত, ফরাসি
জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই, যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ, কদাচ মানে হচ্ছে কখনো, কখনো উদ্ধৃত করিবেন না। এর উদাহরণ আমি তোমাদেরকেও দিতে চাই। যেমন ভাষা শিক্ষার মতো বইয়েও এই ধরনের ফালতু কিছু বিষয় দিয়েছে। অনেক রচনার বইয়ে এটা দেয়। ধরো আ সময়ানুবর্তিতা নিয়ে তুমি একটা প্রবন্ধ রচনা লিখবা। ওখানে এজন্যই ইংরেজিতে বলা হয়েছে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। ইংরেজিতে লিখে দিলা। আচ্ছা, তুমি নিজে যদি ইংরেজিতে কোনো এসে লিখো বা কম্পোজিশন লিখো, তুমি ওখানে মাঝখানে বাংলা ২ টা লাইন দিয়ে লিখে দিবা যে আ উম যেকোনো বাংলা লাইন তুমি লিখে দিবা, "জয় বাংলা, বাংলার জয়।" তুমি লিখবা? বা তুমি লিখবা যে ধরো ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা বা যেকোনো কিছু। যে সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তুমি এরকম কিছু লিখবা, বাংলায় লিখবা না। তো অন্য ভাষার জিনিস তোমার লেখার দরকারটা কি? এবং এটা কখনোই কোনো শুদ্ধতা না, বরং এটা অশুদ্ধতা। আমরা যেই ভাষা লিখব, ওই ভাষাতেই সবকিছু দেব। আমি যদি উদ্ধৃতি, উক্তি দিতে চাই, দিব। সেটা আমি আমার ওই ভাষারই কোনো কবি, সাহিত্যিক, লেখক, মনীষী কারো কোনো কথা দিব। কিন্তু আমি আরেক ভাষা থেকে ধার করে এনে, জার্মান থেকে তুমি ধার করে এনে দিচ্ছ, তুমি কি জার্মান বোঝো? ধরো জার্মান অনুবাদ করা হয়েছে, তুমি ওটা পড়ছো। তাই তো? এই আরকি। অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। অলংকার প্রয়োগ মানে কি? ধরো ভাষার মাঝে বিভিন্ন রকম সুন্দর, সুন্দর মানে শব্দ দিয়ে খেলা যায়, ছন্দ দিয়ে খেলা যায়। এটাকে বলে অলংকার প্রয়োগ। অলংকার পড়লে যেমন একটা নারীকে খুব সুন্দর লাগে, একজন নারীকে, তো তেমনি এই মানে একজন নারী যেমন নিজেকে সুসজ্জিত করার জন্যই তো অলংকার পরিধান করে, তেমনি গয়না পরে। তো তেমনি একজন লেখক কি করে? সেও হচ্ছে তার লেখাটাকে সুন্দর করার জন্য নানা রকম অলংকার দেয় বা রসিকতা, হাসানোর জন্য কোনো চেষ্টা করবা না। স্থানে, স্থানে যেখানে, যেখানে দরকার অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনিই আসিয়া পৌঁছিবে। লেখকের ভাণ্ডারে যদি এই সামগ্রীটা থাকে, তাহলে সেটা প্রয়োজন মতো এমনি, এমনি চলে আসবে। যদি লেখকের কাছে ওই পরিমাণ থাকে, অলংকার বা ব্যঙ্গ করার জিনিস। ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। যেমন তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে আছে না? যে অনেক ফানি, যে অনেক হাসাইতে পারে, কথা বললে সবাই হাসে, মজা পায়। এরকম তো আমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে থাকে। বন্ধু-বান্ধবীদের মধ্যে থাকে। এখন আ কেউ যদি জোর করে এটা চেষ্টা করে, এটা কি হয়? আচ্ছা, এটার একটা ভালো উদাহরণ দেই। বাংলাদেশের স্ট্যান্ড আপ কমেডি। তো বাংলাদেশের আমার কাছে মনে হয় যে একটা সুশীল শ্রেণীর কাছে স্ট্যান্ড আপ কমেডি করাটা এখন একটা স্ট্যাটাসের সিম্বল হয়ে দাঁড়িয়েছে বা তার একটা সামাজিক মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্ট্যান্ড আপ কমেডি, সবাই স্ট্যান্ড আপ কমেডি করার চেষ্টা করছে। তো ওর ওই স্ট্যান্ড আপ কমেডিতে একটা মানসিক ভারসাম্যহীন মানুষও আসলে হাসতে পারবে না। যে হাসতে হবে, কোথায় হাসতে হবে একটু বলেন? আমি বুঝতে পারছি না। এজন্য দেখবা আমাদের দেশে আ অন্তত বেশিরভাগ, মানে বলব যে ৯৯ ভাগ স্ট্যান্ড আপ কমেডিয়ানের, গুটি কয়েক ১-২ জন বাদে, ওখানে যে মানুষ কমেন্ট করে, "ভাই কোথায় হাসতে হবে একটু বলেন? কোথায় হাসতে হবে একটু বলেন?" ধরো আমি যাদের মানে আ কি বলব যে হাসির কনটেন্ট দেখি, ফানি কনটেন্ট দেখি, আমার কাছে সবচেয়ে ভালো লাগে বিটকেল বাঙালি। সৈয়দ শামসিল কনটেন্ট ক্রিয়েটরটার নাম। ও পশ্চিমবঙ্গে থাকে। অসাধারণ কনটেন্ট বানায় এবং তাকে দেখেই বোঝা যায় যে তার যে সেন্স অফ হিউমার বা তার যে হাসানোর ক্ষমতা, এটা অনেক ভালো, অনেক ভালো। এখন ধরো যার এই ক্ষমতাটা নাই, এখন সে যদি এটা দেখানোর চেষ্টা করে, তাহলে এটা কি হবে? এটার বিরক্তির কারণ হবে। যেটাই যে বলছিলাম যে আমাদের দেশের বেশিরভাগ স্ট্যান্ড আপ কমেডিয়ানের কমেডি দেখলে আমাদের বিরক্ত লাগে। দেখলে হাসি তো দূরে থাক, আরো মনে হয় যে এটা কি করতেছে ও? অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য, মানে এর চেয়ে কুৎসিত আর কিছুই নাই। ৯ নম্বরটা হচ্ছে, যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, সেই স্থানটি কাটিয়া দিবে। এটি প্রাচীন বিধি। এটা হচ্ছে, আমি নিজেও তো টুকটাক ক্রিয়েটিভ কাজ করি। আমি নিজেও এটা দেখি। যখন একটা জিনিস মনে হয় যে, ওয়াও! এই সাউন্ডের টেকটা অনেক সুন্দর হয়েছে বা এই ছবিটা অনেক সুন্দর হয়েছে। নিজের কাজের প্রেমে পড়া, এটা খুব খারাপ। এতে হয় কি, আমরা তখন ওই প্রেমে পড়ার কারণে নিজের ওই কাজটাকে যেভাবেই হোক কোনো একটা জায়গাতে ওটাকে আমরা প্রবেশ করানোর চেষ্টা করি। যদি ওই জায়গাতে ওটা না ফিট করে, তারপরেও প্রবেশ করানোর চেষ্টা করি। এতে কি হয়? এতে সামগ্রিক কাজের মানটা অনেক নিচে নেমে যায়। তো সেই স্থানটি কাটিয়ে দিবে। এটা প্রাচীন বিধি, এটা খুব পুরনো একটা নিয়ম। আমি সে কথা বলি না। কিন্তু আমার পরামর্শ এই যে, সে স্থানটি বন্ধুবর্গকে, মানে তোমার ফ্রেন্ড সার্কেলকে, বন্ধু-বান্ধবীদেরকে পুনঃ, পুনঃ বারবার পড়িয়া শুনাইবে। যদি ভালো না হইয়া থাকে, তবে ২-৪ বার পড়িলে লেখকের নিজেরই আর উহা
ভালো লাগিবে না। বন্ধু বর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। অর্থাৎ যেটা তোমার কাছে মনে হয় যে অনেক ভালো হয়েছে, ওটা তুমি একটু অন্যদেরও দেখাও। যখন তোমার ১ম দেখায় মনে হবে যে মানে লাভ এট ফার্স্ট সাইট, ১ম দেখায় তুমি তোমার ওই সৃষ্টির প্রেমে পড়ে গিয়েছ। কিন্তু তুমি যখন ওটা নিজে বারবার বন্ধুদের সামনে উপস্থাপন করতে যাবা, যদি ওটা আসলেই ভালো না হয়, তোমার নিজের কাছেই মনে হবে যে, "ধুর! এটা কি ঘোড়ার ডিম। এটা দরকার নাই।" আর যদি এটা ভালো হয় তাহলে তো ভালোই। আচ্ছা, আমরা কি ঠিকঠাক বুঝতে পারছি? আমি একটু চ্যাটটা ওপেন করি তো তোমাদের কাছে একটু জানতে চাই। আমরা কি ঠিকঠাক বুঝতে পারছি? হ্যাঁ? চ্যাটটা একটু রিজিউম করেছি। তোমরা একটু বলো তো ঠিকঠাক বুঝতে পারছি কিনা আমরা? ঠিকঠাক বুঝতে পারছো সবাই? হ্যাঁ? রসিকতা মানে হচ্ছে ধরো মানুষ হাসানো, কিছু একটা বলে হাসানো। এটাই হচ্ছে রসিকতা। হুম, হ্যাঁ, একজন বলল যে শুধু সাহিত্যের জন্য না, আ আমাদের হচ্ছে মানে অন্য অনেকের কিছুর সাথে এটা মিলে যায়। হ্যাঁ, এটা মিলে যায়, মিলে যায়। হ্যাঁ। আমি আবার চ্যাটটা রিজিউম করে সরি পজ করে দিলাম। চলো। কারণ আমাদের ক্লাসে কিন্তু ৬ঃ০৫ বাজে আমাদের ক্লাসের খুব বেশি সময় নাই। আমাদের এগুলো শেষ করে আবার আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করব। কারণ দিন শেষে আমাদের পরীক্ষাতে সৃজনশীলই উত্তর করতে হবে। এটা বোঝাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাট এরপরে সৃজনশীলও তো দেখতে হবে। সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। খুব গভীর একটা কথা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব মানে নিজের মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন, তিনি শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। কথাটা কি বলল? সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা। অর্থাৎ যত রকম সৌন্দর্য আছে একটা লেখার মাঝে, তার মধ্যে সবচেয়ে বড় সুন্দর বিষয়টি হচ্ছে এটাকে সরলভাবে বা সিম্পল ওয়েতে লেখা। এর উদাহরণ কি হতে পারে? দেখো রবীন্দ্রনাথ ঠাকুর এটার উপর অনেক গুরুত্ব আরোপ করেছিলেন। সহজ কথাই আসলে সহজভাবে বলাটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। কঠিন কিছু তো বলাই যায়, কঠিন কিছু তো করে দেওয়াই যায় কাজ-টাজ। সহজভাবে সহজ কথা বলে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে কঠিন। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিব। এক্ষেত্রে একজন লেখকের উদাহরণ দিব। ফ্রেডরিক নিটশে। তিনি বিখ্যাত একজন জার্মান দার্শনিক এবং একজন লেখক ছিলেন। ফ্রেডরিক নিটশে প্রচন্ড অসুস্থ থাকতেন। অসুস্থ থাকার কারণে তিনি সারাদিন লিখতে পারতেন না। রাতে কিছুটা সময় তার শরীর তাকে লেখার মতো অবস্থায় নিয়ে যেত, তাই তিনি লিখতে পারতেন তার শরীর। তাই সারাদিন ধরে তিনি যা ভাবতেন, তিনি খুব অল্প কথায় সেটাকে লিখে ফেলতেন এবং ফ্রেডরিক নিটশে এটা বুঝতেনও। তিনি এটাও বলতেন যে, "আমি কয়েক লাইনে যা প্রকাশ করতে পারছি, অনেক মানুষের এটা লিখতে কয়েকটা উপন্যাস লেখা লাগবে।" তোমাকে একটা কথা বলি এখন। ফ্রেডরিক নিটশে বলেছিলেন, আমরা যখন ন্যায় আর অন্যায় বিচার বিবেচনা করি, সেখানে আমাদের নিজেদের কিছু অদ্ভুত স্বেচ্ছাচারিতা থাকে। যদি তুমি একটা প্রজাপতিকে মেরে ফেলো, তবে তুমি, "এই তুই কি করলি?" আর যদি তুমি একটা ওই যে যেটাকে আমরা স্যাঙ্গা বলি বা আচাপোকা বলে অনেক জায়গাতে, সারা গায়ে কাটা থাকে। ওটাকে যদি তুমি মেরে ফেলো, তাহলে তুমি খারাপ না, তুমি ভালো। তাহলে আমি বিচারটা কিসের বিবেচনায় করলাম? ২ টার একটাও তো তোমার কোনো ক্ষতি করে না। বাট পরিবেশের উপকার করে। মানে পরিবেশের যত প্রাণী আছে ওগুলোকে এমনি দেওয়া হয় নাই। প্রত্যেকটারই কোনো না কোনো ভূমিকা আছে বাস্তু সংস্থানে। তো তুমি তাহলে ওকে মেরে ফেললা, তুমি ওই স্যাঙ্গাকে মারলা, তাহলে হচ্ছে তুমি খারাপ না ভালো। কিন্তু তুমি প্রজাপতিকে মারলা, তাহলে তুমি একটা ক্রিমিনাল। এটার কারণ কি? ন্যায় অন্যায় এটাও মানুষের কাছে নানাভাবে সংজ্ঞায়িত হয়ে থাকে। নানাভাবে সংজ্ঞায়িত হয়ে থাকে। তো এই আলোচনাটা করলে আলোচনাটা অনেক দূরে চলে যাবে। আ আমি সেদিকে যাব না। কিন্তু আমি বললাম এটাই যে সরলতা। যেমন এটা একটা স্বাভাবিক বা ছোট্ট কথা মনে হতে পারে। কিন্তু এটা ছোট কথা নয়। এটা অনেক গভীর একটা কথা। এটা অনেক বেশি গভীর একটা কথা। আমরা চলে যাচ্ছি ১১ নম্বরে। কাহারও অনুকরণ করিও না। অনুকরণে দোষগুলি অনুকৃত হয়। মানে অনুকরণ করিও না মানে তো বুঝো যে কাউকে একদম কপি করা। তো কপি করলে কি হয়? দোষগুলি যেগুলো তার দোষ সেগুলো অনুকৃত হয়, গুণগুলি হয় না। অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাঙ্গালা লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও এইরূপ লিখিব। এ কথা কদাপি মানে কখনো মনে স্থান দিও না। অর্থাৎ এভাবে কাউকে কপি করতে নিষেধ করেছেন। তো এটা কি ভালো লাগে? এটা হয়তোবা ভালো লাগে না। এবং আবার মানুষ এটাও বলে যে, "এটা কি কেমন লেগেছে?" আ যেমন আমি ব্যক্তিগতভাবে সাদাত হোসেনের লেখার অতটা ফ্যান তা আমি বলব না। তার কিছু লেখা আমার কখনো আমার কাছে এসেছে। তো সাদাত হোসেনের লেখা পড়লে যেমন মনে হয় সেটা হুমায়ূন আহমেদের লেখাকে কপি করে লেখার চেষ্টা করা হয়েছে।
বা হুমায়ূন আহমেদের লেখার একটা অনেক বড় প্রভাব রয়েছে। এটাকে প্রভাব বলা যায় না, অনেক সময় এটাকে রীতিমতো অনুকরণই বলা যায়। তো এতে যেটা হয়, ওই লেখকের যে নিজের সত্তা থাকতো, সে নিজে আরো হয়তোবা অনেক বড় লেখক হতে পারতেন। কিন্তু তিনি আরেকজনকে কপি করতে গিয়ে তার আম ছালা সবই গেল। আম ছালা সবই গেল তার। ঠিক আছে? তো এইজন্যে নিজের যেই সত্তাটা আছে এটাকেই আসলে বিকশিত করার চেষ্টা করা উচিত। যে কথার প্রমাণ দিতে পারিবে না, তাহা লিখিও না। প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। মানে তোমার নিজের মন মতো লেখা তুমি লেখো না, যেটার কোনো রেফারেন্স তোমার কাছে নাই। যদি রেফারেন্স তোমার কাছে থেকে থাকে তাহলেই তুমি লিখো। হ্যাঁ, তোমার এমন না যে সবসময় রেফারেন্সটা দিয়ে দিতে হবে সাথে, কিন্তু তোমার কাছে এটা থাকতে হবে। তুমি একটা কমেন্ট করলা, কোনো একজন ইতিহাসের কোনো একজন ব্যক্তিকে নিয়ে। তোমার কাছে কি একটা রেফারেন্স আছে? রেফারেন্স ছাড়া তুই কমেন্টটা করলে তোমার হলো না। রেফারেন্স ছাড়া তুমি কমেন্টটা করলে তো এটা হলো না। যেমন ধরো এমন অনেক কথা আছে, অনেক লেখক অনেক জায়গায় বলে, কুরআনে বলা আছে, হাদিসে আছে, ধর্মে আছে, ইসলামে আছে, গীতায় আছে। আচ্ছা গীতায় যে আছে, গীতার মানে ওইটা শ্লোকের বা সেই ওটার রেফারেন্সটা দিতে পারবেন? বা হাদিসের আছে, এটা কোন হাদিস গ্রন্থে আছে রেফারেন্সটা দিতে পারবেন? ধর্মে আছে বললেন, ধর্মে আছে। হোয়াট ইস ধর্মে আছে? মানে কি কুরআনের কোথায় আছে? আয়াতের নাম বলতে পারবেন? বলতে পারবেন না। ইসলামে আছে। এটা অনেক হয়। এখনকার দিনের পডকাস্টে আরো অনেক বেশি হয়। এবং এটার কারণে যা হয়, এটা লেখাতেও তো হবে, কনটেন্টেও হবে যেকোনো জায়গাতে। তখন কিন্তু মানুষ এতে বিভ্রান্ত হয়। মানুষ কিন্তু এতে অনেক বিভ্রান্ত হয়। যে তুমি ধরো একটা কথা তুমি বলে দিলা, কিন্তু এটার কোনো রেফারেন্স নাই। এটা জাস্ট তুমি বলে দিলা লেখার জন্য। যেমন ধরো আমি একটা উদাহরণ দেই। জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও। এটা লেখা থাকে। ওখানের পাশে লেখা থাকে আল হাদিস। আল হাদিস লেখা থাকে আবার। তো এটা তো একটা আল হাদিস না, এটা হচ্ছে একটা জাল হাদিস। মানে এটা যে আল হাদিস তুমি বললা, এটা কোন হাদিস গ্রন্থে আছে? এবং কোন হাদিস সংকলক এই হাদিসটাকে হচ্ছে সংকলন করেছে? এর কোথায় আছে এটা? এই হাদিসটা। তুমি কোথাও পাবা না এটা। কোথাও পাবা না তুমি। তাইলে এই যে বলা হলো, হ্যাঁ, মানে হ্যাঁ, ঠিক আছে, জ্ঞান অর্জন অনেক গুরুত্বপূর্ণ। জ্ঞান অর্জনের গুরুত্বের জন্য অনেক কথাবার্তা বলা হয়েছে। ইকরা খুব মানে আয়াত এসেছে। ঠিক আছে, সবই আমি মানলাম। আমি ওইদিকে যাচ্ছি না। এই স্পেসিফিক কথাটা তো একটা মিথ্যা কথা। যে জ্ঞান অর্জনের জন্য স্পেসিফিক্যালি সুদূর চীন দেশে যাও। এরকম তো কেউ বলে নাই কোথাও। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথাই তো হাদিস। উনি তো বলেন নাই। এরকম রেফারেন্স নাই। কিন্তু এটা বইয়ে-টইয়ে তুমি সব জায়গাতে পাবা। নানা জায়গাতে তুমি পাবা। তার মধ্যে যেটা সবচেয়ে নিকৃষ্ট মানের বই আমাদের যেই, আমি জানি না এখন কি কন্ডিশন কতটুকু। আমাদের সময় অন্তত আমরা এনসিটিবির যে ইসলামিক স্টাডিজ বইটা পড়তাম। মানে এই বইটা আসলে কি রেফারেন্স, কি মানে এটা কারা লিখেছে আমি জানি না। তো এটা শুধু ইসলামিক স্টাডিজ বইটা না, অন্যান্য ধর্মেরও যে বইগুলো ছিল, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, আমাদের ক্যাডেট কলেজে তো আমার মনে আছে আমার অন্যান্য ব্যাচমেট যারা নন মুসলিমস ছিলেন, অমুসলিম ছিল যারা ওদের অ মানে আমাদের সাথে ওদের বইগুলোতে ওরাও বলত যে, "এটা কি লিখছে এটা? এটা বইটা।" এখন সেটা শুধু ধর্ম বলে নয়, যেটাই তুমি বলো সেটার একটা প্রমাণ তোমার কাছে থাকবে। তুমি বলবা যে, "গবেষণায় প্রমাণিত হয়েছে।" কোন গবেষণায় ভাই? গবেষণাটা কোথায় হয়েছে? কবে হয়েছে? ওখানে স্যাম্পল স্পেস কত ছিল? কতজন মানুষের উপরে হয়েছে? এইসব তথ্য যখন তোমার কাছে থাকবে, তুমি তখন কথা বলো। এর আগে তুমি প্লিজ কথা বলো না। বা এটা উল্লেখ করো না। বাঙ্গালা সাহিত্য বাঙ্গালার ভরসা, এই নিয়মগুলি বাঙ্গালার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাঙ্গালা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। মানে বাংলা সাহিত্যটাই হচ্ছে বাংলার একটা ভরসার জায়গা। তো তিনি যে নিয়মগুলোর কথা বললেন, এগুলো যদি বাংলার লেখকদের দ্বারা রক্ষিত হয়, তাহলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকবে, মানে খুব দ্রুত হতে থাকবে। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যাব সৃজনশীলে। সো আমি ধন্যবাদ যে সবাই আছো আমাদের সঙ্গে এখনো। আমি তোমাদের জন্য নিজে একটা তালি দিয়ে দেই। তো তোমরা হচ্ছে এখন বলো যে যা পড়িয়েছি এতটুকু ঠিকঠাক বুঝেছো কিনা? এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাবো, সৃজনশীল। কারণ ওটাই আমাদের পরীক্ষায় আসবে। এবং আমি এখন বলব পূর্ণ মনোযোগ দিতে। এখন যা পড়াবো তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি, এইভাবে যদি তুমি লিখতে পারো সৃজনশীলে ১০ এ ১০ পাবা ইনশাআল্লাহ। উদ্ধৃত মানে হচ্ছে ওখান থেকে কথাটা বলা হয়েছে। ধরো আমি একটা কথা বলেছি, তুমি এই কথাটা আমার হয়ে বললা। এটার মানে হচ্ছে উদ্ধৃত করা। হুম, হুম। ফুলটা কোনো গল্প না। কোটেশন মানে হচ্ছে ব্রতী মানে হচ্ছে ধরো এটার জন্য সেইটা কাজটা করতে চায়। পরহিত ব্রতী মানে হচ্ছে যে অন্যের উপকার করাটা তার খুব ইচ্ছা বা এটা সে করতে চায়। এমন আরকি। হুম। বাঙ্গালা আর বাংলা একই। ওই আসলে ওই সময়টাতে বাংলাকেই বাঙ্গালা বলা হতো। এই বাঙ্গালা আর বাংলার মাঝে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, সামারি হচ্ছে
আমি চ্যাটটা পজ করে দিয়েছি। সামারি হচ্ছে যে লেখক বিভিন্ন সময় লেখক হচ্ছে এই কথাগুলো বলেছেন মূলত বাংলার লেখকদের জন্য। এটাই সামারি, যে তিনি অনেকগুলো নিয়ম দিয়েছেন। এই নিয়মগুলোকে যদি অনুসরণ করে তাহলে লেখকের মতে সেখানে একজন লেখক তার জীবনে সার্থক লেখক হয়ে উঠবে। এটা বলা যেতে পারে। মানে বঙ্কিমচন্দ্রের মতে। এই রচনাটা 1885 সালে প্রচার পত্রিকাতে প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকাতে, পরে এটা বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। এটা চিন্তার মৌলিকত্বে এটা খুব অসাধারণ একটা প্রবন্ধ। চলো এবারে আমরা চলে যাই সৃজনশীল প্রশ্নে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় বিশ্বব্যাপী মূল্যবোধের অবক্ষয়, অর্থনৈতিক বিপর্যয়, হতাশা ও হাহাকারে উপমহাদেশ ছিল নানা অভিঘাতে বিপর্যস্ত রূপান্তরিত। এমনই এক পরিবেশে কাজী নজরুল ইসলাম তার ব্যক্তিজীবনের অভিজ্ঞতায় বিনির্মাণ করলেন শাশ্বত কল্যাণ ও সাম্যবাদের মহাকাব্যিক এক আশাবাদী জগৎ। তিনি কলম তুলে নিলেন শোষণ বঞ্চনাহীন, শ্রেণী বৈষম্যহীন, ক্ষুধা দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক এক জগৎ সৃষ্টি করতে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সাম্যের গান গাইলেন। একসময় তিনি হয়ে উঠলেন ধর্ম, বর্ণ, শ্রেণী, গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকার আদায়ের কলম সৈনিক। শোষণ, বঞ্চনা ও সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে তার বিদ্রোহ আজও আমাদের অনুপ্রাণিত করে। আমরা একটা সৃজনশীল লিখতে সময় নিব সব মিলিয়ে 19 মিনিট। এর চেয়ে 1 মিনিটও বেশি সময় আমরা নেব না। যদি আমরা 19 মিনিটে সৃজনশীল লিখে শেষ করতে পারি, তাহলে আমরা সবগুলো সৃজনশীল লিখে শেষ করে আসতে পারবো। আমি আমার শিক্ষার্থীদের কাছে আবার জানতে চাই, লাস্ট মোমেন্টে আমি চ্যাটটা রিজুম করেছি, তোমাদের কার কার এমন হয় যে টাইমলি সৃজনশীল লিখে শেষ করতে পারো না পরীক্ষায়? লিখো তো, লিখো লিখো, চ্যাটে লিখো কার কার এমন হয়। আমি চ্যাটটা ওপেন করে দিয়েছি। সাথী জিজ্ঞেস করেছে অলংকার সরলতা মানে কি? সরলতা মানে কি? সরলতা মানে যে অনেক সিম্পল ভাষায় লেখা। আর অলংকার মানে হচ্ছে একটা লেখার মধ্যে নানা রকম সৌন্দর্য। আচ্ছা, আমার লাইনটা অনেক অন্তত ওই যে অন্তত 700-800 জন মানুষ বললা যে তোমাদের এই প্রবলেমটা হয়। আচ্ছা, 1000 প্লাস ক্লাসে আছে, তার মধ্যে যদি 800 ই প্রবলেম হয়, চ্যাটটা আবার পজ করেছি, তার মানে 80% মানুষ এই প্রবলেমটা ফেস করে। তাহলে এটা কত বড় একটা প্রবলেম। আমরা সেই প্রবলেমটাই আজকে সলভ করব। আজকের ক্লাসের পরে আর কখনোই প্রবলেম হবে না। আমরা ঘড়ি ধরে একটা সৃজনশীল লিখতে 19 মিনিট সময় নিব। 19 মিনিটের চেয়ে একটুও বেশি সময় নেব না। তোমরা প্রথম একটা দুইটা অনেক সুন্দর করে লিখো, শেষেরটার গঘ অনেকে শেষই করে আসতে পারো না, অনেকে তো পুরো একটা ছেড়েই দিয়ে আসো, অনেকে লাস্টে কি লেখো নিজেকে পড়তে দিলে নিজেই বুঝবা না। আর যে খাতা দেখছে উনি কি বুঝবে তোমার লেখা? তুমি নিজেই তো বুঝতে পারছো না তুমি কি লিখেছো। 19 মিনিটের এক মুহূর্ত সময় আমরা বেশি নিব না। আমরা সেভাবেই সৃজনশীল লিখব। প্রথমে আমাদের জ্ঞানমূলক আসছে। জ্ঞানমূলক আমরা এক লাইনে লিখব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্য কি? এক লাইনে। সাহিত্যের উদ্দেশ্য হলো সত্য ও ধর্ম। 1 নম্বর পেয়ে গেলাম। যত প্যারা তত নম্বর। এটা আমরা মাথায় রাখবো। তো এখানে যেমন খতে 2 নম্বর মানে অনুধাবনমূলকে, তাহলে এটা আমরা 2 প্যারায় লিখব। অন্য উদ্দেশ্য লেখনী ধারণ মহাপাপ বলতে লেখক কি বুঝিয়েছেন? আলোচ্য উক্তির মাধ্যমে লেখক বুঝিয়েছেন ব্যক্তি স্বার্থ রক্ষা বা অন্যের অনিষ্ট সাধনের উদ্দেশ্যে লেখনী ধারণ চরম গর্হিত কাজ। আচ্ছা, এক। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো এত কঠিন করে বাংলা লিখতে পারি না, যে লেখনী ধারণ চরম গর্হিত কাজ। তুমি লেখো যে অন্যকে খুশি করার উদ্দেশ্যে বা ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য লেখনী ধারণ করা খুব খারাপ কাজ। তুমি যদি সৃজনশীলের ফরম্যাট মেইনটেইন করে ঠিকঠাক লিখে দিয়ে আসতে পারো, তুমি 100% মার্কস পাবা, 10 এ 10 পাবা ইনশাআল্লাহ। এবং তুমি যদি ফরম্যাট মেইনটেইন করে ভেতরে মোটামুটিও লিখে দিয়ে আসতে পারো, তুমি অন্তত 10 এ 8 পাবা। কিন্তু তুমি যদি ফরম্যাট মেইনটেইন না করো, ভেতরে যতই সুন্দর লেখো, তুমি এ প্লাস কোনো দিনও পাবা না, তুমি এই পাবা না। তাই ফরম্যাটও মেইনটেইন করতে হবে, ভেতরের লেখার অর্থ ঠিক থাকতে হবে। অনেক কঠিন কঠিন বাংলা লেখার প্রয়োজন নাই, তুমি যতটুকু পারো ততটুকুই লিখবা। এখানে আমরা কিভাবে অ্যান্সার করব এই অনুধাবনমূলক, যেহেতু 2 নম্বর মানে 2 প্যারা। প্রথমে আমি এক কথায় উত্তর দিব, তারপরে এটাকে আমি একটু বড় করে লিখব। আলোচ্য উক্তির মাধ্যমে লেখক বুঝিয়েছেন ব্যক্তি স্বার্থ রক্ষা বা অন্যের অনিষ্ট সাধনের উদ্দেশ্যে লেখনী ধারণ চরম গর্হিত কাজ। হ্যাঁ, বুঝালাম। এরপরে এটাকে একটু বড় করে লিখব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্য রচনার উদ্দেশ্য মানবতার মঙ্গল সাধন অথবা সৌন্দর্য সৃষ্টি। লেখার মাধ্যমে যদি সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা হয় তবে তা সার্থক হয়। অন্যদিকে যে লেখায় কেবল নিজের স্বার্থ প্রাধান্য পায়, যাতে মিথ্যা প্রশ্রয় দেওয়া হয়, যে লেখা মানুষের পীড়নের কারণ হয়ে দাঁড়ায়, তা অত্যন্ত নিন্দনীয়। তাই সৎ মনোভাব ছাড়া লেখনী ধারণকে লেখক মহাপাপ বলে উল্লেখ করেছেন। দেখো, উদ্দীপক নিয়ে একটা কথাও বলি নাই। যা যা বলেছি সব মেমোরি থেকে। জ্ঞানমূলক অনুধাবনমূলক অর্থাৎ ক খ, এখানে সবকিছু লিখতে হবে আমাদের মেমোরি থেকে। শুধু জ্ঞানমূলক অনুধাবন তো শুধু ক খতে না। প্রথম 2 প্যারা, প্রথম প্যারা কি? অলওয়েজ জ্ঞানমূলক,
দ্বিতীয় প্যারা কি? অনুধাবনমূলক। তৃতীয় প্যারা কি? প্রয়োগমূলক। এবং ৪ নম্বরটা কি? আমাদের উচ্চতর দক্ষতা। আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম আমরা থার্ড প্যারাতে উদ্দীপক নিয়ে কথা বলব। এর আগে আমরা উদ্দীপক নিয়ে কোনো কথা বলব না। তো থার্ড প্যারা প্রথম আসবে কোথায়? থার্ড প্যারা প্রথম আসবে গ-তে, প্রয়োগমূলকে। কারণ ওখানে ৩ নম্বর আছে, ওখানে থার্ড প্যারা আসবে। হুম। উদ্দীপকের কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনা বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের কোন বৈশিষ্ট্যটির প্রতিফলন ঘটায় ব্যাখ্যা করো। উদ্দীপকের কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনায় বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে প্রকাশিত মানব কল্যাণে আত্মনিবেদনের বৈশিষ্ট্যের প্রতিফলন দেখা যায়। ১ গেল। এক কথায় উত্তর দিয়ে দিলাম। এবার এটাকে একটু বড় করে লিখব। বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য রচনার মূল উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করেছেন। লেখকের মতে খ্যাতি বা অর্থ লাভ সাহিত্য রচনার উদ্দেশ্য নয়, মানুষের কল্যাণ বা সৌন্দর্য সৃষ্টি লেখকের মূল অভিপ্রায় হওয়া বাঞ্ছনীয়। ওই যে আবার বললাম, তোমার মনে হতে পারে ভাইয়া কি শব্দ ব্যবহার করলেন ভাই? মূল অভিপ্রায় হওয়া বাঞ্ছনীয়। অভিপ্রায় মানে ইচ্ছা, বাঞ্ছনীয় মানে প্রয়োজন। দরকার নাই এগুলো, ওইটাই মূল কারণ। শেষ। তুমি ফুল মার্কসই পাবা, চিন্তার কোনো কারণ নাই। এইভাবে লিখলাম এটা, এই কথাটাকে একটু বড় করে লিখবো। লিখলাম, আরো এক পেয়ে গেলাম। এবারে আমার যেটা করতে হবে, এবারে আমি উদ্দীপকের সঙ্গে আমার যে মূল লেখাটা, অর্থাৎ বাঙ্গালা মানে বাঙ্গালা নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এটার হচ্ছে আমি তুলনা করব। কিরকম? কাজী নজরুল ইসলাম সাহিত্য সাধনার এটার সাথে কোন বৈশিষ্ট্যটির প্রতিফলন ঘটায়? অর্থাৎ প্রয়োগমূলকে আমরা সবসময় দেখি যে উদ্দীপকের সঙ্গে আমাদের কোনো একটা তুলনা করতে বলে, কোনো কিছু একটা কম্পেয়ার করতে বলে, তুলনা মানে মিল অমিল এগুলো করতে বলে। তো উদ্দীপকে বাংলা সাহিত্যের মহান শিল্পী কাজী নজরুল ইসলামের কথা বলা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সংকটকালে তিনি মানব মুক্তির গান নিয়ে সাহিত্যাঙ্গনে আবির্ভূত হয়েছিলেন। মানুষের শোষণ, বঞ্চনা, ক্ষুধা, দারিদ্র্যের যন্ত্রণা তার লেখনীতে স্পষ্ট হয়ে ধরা দেয়। আমাদের ক্লাস কয়টা পর্যন্ত? না, না, টাইম বাড়ানো লাগবে না। আমার পরে ৬:৪৫ থেকে ক্লাস আছে আবার। হ্যাঁ। শ্রেণী বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্নের কথাই নজরুলের সাহিত্যে মুখ্য হয়ে ওঠে। তো এইভাবে আমরা শেষ করলাম। অর্থাৎ আমরা ১+১+১ এই ৩ টা নাম্বার যে পাবো সৃজনশীলের নাম্বার কিন্তু কাটা, ভাঙা। মানে তুমি প্রয়োগমূলকে ১ম এ তুমি এক কথায় উত্তর দিলা, ওইটাকে একটু বড় করে লিখলা। থার্ড প্যারাতে এসে তুমি উদ্দীপকের সঙ্গে মূল প্রবন্ধের একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করলা। এই হলো গিয়ে তোমার প্রয়োগমূলক। এবারে আমরা যাব উচ্চতর দক্ষতাতে। আমার কাছে কষ্ট লাগে আজ এত বছর ধরে সৃজনশীল আছে কিন্তু শিক্ষার্থীরা বেশিরভাগই সৃজনশীল এখনো ঠিকঠাক উত্তর করতে পারে না। বেশিরভাগ বলবো না, অনেক শিক্ষার্থী। শিখর শিক্ষার্থীদের ক্ষেত্রে আলাদা। তোমরা এটা শিখছো, তোমরা ইনশাআল্লাহ ঠিকঠাক উত্তর করতে পারবা। এই ব্যর্থতার দায়ভার আমি আসলে শিক্ষার্থীদের আগে দেব শিক্ষকদের কাঁধে। কারণ এটা ঠিকমতো শেখানো হয়নি বলেই তারা পারেনি। উচ্চতর দক্ষতা এমন এক ধরনের লেখা, এটা একজন মানুষের কমিউনিকেশন স্কিলকে মানে তার যে লেখার দক্ষতা, এটাকে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। উচ্চতর দক্ষতাতে আমরা কি করি? এটা আগে আমাদের ১ম এ দেখতে হবে। যখন তুমি কোনো একটা মতামত প্রকাশ করো, সেই মতামতটা প্রকাশ করার আগে কিন্তু তুমি নানা যুক্তি দাও, তর্ক দাও, উদাহরণ দাও। তারপরে তুমি এসে তোমার মতটাকে প্রতিষ্ঠিত করো। উচ্চতর দক্ষতা হচ্ছে এমন এক ধরনের প্রশ্ন যেখানে তোমার কোনো না কোনো মতামতকে জানতে চাইবে, বা তোমার কোনো না কোনো একটা কথা তোমার কাছ থেকে জানতে চাইবে, তোমার যুক্তি কি, তোমার ধারণা কি, তোমার কি মনে হয় এবার কে জিতবে নির্বাচনে, তোমার কি মনে হয় অনলাইনে পড়া ভালো নাকি অফলাইনে পড়া ভালো, আচ্ছা তোমার কি মনে হয় যে ফেসবুকটা অনেক বেশি অ্যাডিকটিভ নাকি না ফেসবুকটা কাজে, তোমার কি মনে হয় যে স্মার্টফোন ইউজ করা ভালো নাকি পুরান দিনের বাটন ফোন ইউজ করাই ভালো, অনেক রকম কথা। এখন তুমি যখন যুক্তি দাও তখন তো তুমি নানা কিছু বলে তারপরে তোমার যুক্তিটা উপস্থাপন করো। মানে তোমার মন্তব্যটা। এটাই আমরা এখানে দেখতে পাবো। বাংলার নতুন লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিবেদন উদ্দীপকে যথার্থভাবে প্রকাশিত হয়েছে কি? উদ্দীপক ও প্রবন্ধের আলোকে এই যে দেখো। তোমার মতামত দাও। চেয়েছে। চলো। এক কথায় উত্তর, সাহিত্যের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের চর্চা অব্যাহত রাখার বিবেচনায় উদ্দীপকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিবেদন যথার্থভাবে প্রকাশিত হয়েছে। এক কথায় উত্তর দিয়ে দিলাম। প্রকাশিত হয়েছে কি হয়নি, এক কথায় উত্তর দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু বড় করে লিখবো বইয়ের ভাষায়। উদ্দীপক নিয়ে কোনো কথা না। উদ্দীপক নিয়ে প্রথম কথা আসবে থার্ড প্যারাতে। বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে বঙ্কিম সাহিত্য রচনার ক্ষেত্রে অবশ্য পালনীয় কিছু পরামর্শ দিয়েছেন। তার মতে সাহিত্য রচনার উদ্দেশ্য খ্যাতি বা অর্থ লাভ নয়, বরং মানব কল্যাণ। লেখকগণের উচিত লোকরঞ্জন পরিত্যাগ করে সত্য প্রকাশে অসংকোচ হওয়া। বাংলা সাহিত্য সমৃদ্ধ জনকল্যাণমুখী করার জন্য বঙ্কিমচন্দ্রের এই পরামর্শ অমূল্য। হয়ে গেল।
এবারে আমরা চলে যাচ্ছি কোথায়? আমরা চলে যাচ্ছি উদ্দীপকে। আলোচ্য উদ্দীপকে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখক সত্তার পরিচয় তুলে ধরা হয়েছে। শোষণ, বঞ্চনা, দারিদ্র্য, সাম্প্রদায়িক উন্মাদনা এসবই তিনি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। নিজের সাহিত্যে তিনি এ সমস্ত অন্ধকারের অবসান কামনা করেছেন। মানুষে মানুষে ভেদাভেদহীন সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়াই ছিল নজরুলের লক্ষ্য। আলোচ্য প্রবন্ধের মূল সুরও তাই। ১ নম্বর, পেয়ে গেলা। এই লাস্ট প্যারা যেটা, অর্থাৎ যেটা হচ্ছে উচ্চতর দক্ষতার প্যারা, এখানে এসে আমরা কি করব? আমাদের মতামতটা দিয়ে দিলাম। এবং আমি যেহেতু এই কথাগুলো বলে লাস্টে আমি বলে দিলাম, এই রচনায় মানব মঙ্গলকেই সাহিত্যের মূল উদ্দেশ্য হিসেবে গ্রহণের নিবেদন জানিয়েছেন তিনি, যার প্রতিফলন উদ্দীপকে স্পষ্টরূপেই ফুটে উঠেছে। এইভাবে ভাঙা ভাবে কিন্তু নাম্বার এসে থাকে। অর্থাৎ সৃজনশীলে যদি তুমি ফরম্যাট মেইনটেইন করো, এভাবে এক করে তুমি ঠিকই ৪ এ ৪ পেয়ে যেতে পারো, ১০ এ ১০ তুমি পেতে পারো। আমি অবজেক্টিভে আর যাব না। হাতে সময় খুব কম। আমি তোমাদের কাছ থেকে শেষ কিছু প্রশ্ন, যদি ৩ টা অবজেক্টিভ আছে তাহলে তোমাদেরকে আমি না দিয়ে আমি নিজে একটু করে দেখাই কি ধরনের অবজেক্টিভ তো আসে, তোমরা জানোই কম বেশি। লেখকের লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে কি কারণে? অর্থ লাভের আশায় লিখলে। বঙ্কিমচন্দ্র লেখা বিলম্বে ছাপাতে বলেছেন কেন? লেখার ভুল ত্রুটি সংশোধন করতে। আপনারে যে ভেঙে চুরে গড়তে চায় পরের ছাঁচে, অলিক ফাঁকি মেকি সেজন, নামটা তার কদিন বাঁচে। এটা কিসের সাথে সাদৃশ্যপূর্ণ? এটা হচ্ছে পরানুকরণে নিরুৎসাহিতা ১, আর স্বকীয়তায় সচেষ্ট থাকা। এটার সাথে সাদৃশ্যপূর্ণ। অন্য লেখকদের অনুকৃতি এটার সাথে আসলে পুরোপুরি এটা যায় না। তো উক্ত নিবেদন রক্ষিত হলে নিচের কোনটি ঘটতো বলে? বাংলা সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ হতো। উক্ত নিবেদন মানে কি? মানে হচ্ছে যদি এই কাজটা মানুষ না করতে, কপিটা না করত। আচ্ছা, অবজেক্টিভ গুলো তোমরা দেখে নিতে পারবা। তোমাদের শেষ মুহূর্তে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। আর তোমরা, আমি জানি না গ্রুপে যদি এড না হয়ে থাকো, অফকোর্স গ্রুপে এড হয়ে যাবা। তোমাদের গ্রুপে প্রশ্ন করবা। যদি পরবর্তীতেও কোনো কিছু মনে হয়, আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শিখবো জিতবোতে তোমরা পোস্ট করে দিবা, এবং তোমরা ভালো করে বাংলা পড়বা এবং এই পরীক্ষাটা তোমরা দিবা। এটা কিন্তু পরীক্ষা আছে, অ্যাপে দেখে নিবা পরীক্ষা কখন। বিশুদ্ধ এবং প্রসিদ্ধের মধ্যে পার্থক্য কি? ধরো বিশুদ্ধ পানি, যেই পানিটা তুমি খাচ্ছ, ফিল্টার থেকে এসেছে বা পানিটা ফুটিয়েছো, এটা হলো বিশুদ্ধ। আর প্রসিদ্ধ মানে হচ্ছে যেটা খ্যাতিমান। ধরো কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই বা টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, মানে হচ্ছে ফেমাস, খ্যাতিমান, এটা হচ্ছে প্রসিদ্ধ। সাউন্ড শোনা যায় না, আফসোনা বলেছো, এটা ঈশিতা। এটা আসলে আমাদের কোনো প্রবলেম না, এটা তোমার ডিভাইসের প্রবলেম। আমাদের এখান থেকে সবকিছু ঠিক আছে। কদাচ মানে কখন। আচ্ছা, আমি অলরেডি কদাপি কদাচ এগুলো পড়িয়েছি। সো যশ মানে খ্যাতি। এই যে যশ মানে কি সাফায়েত জিজ্ঞেস করা, তাহলে তুমি ক্লাসটা প্রথম থেকে করো নাই। সো যারা প্রথম থেকে ক্লাস করো না, তাদের উত্তর আমি দেওয়াটা পছন্দ করি না। ধরো এখানে আজকে ১,০০০-এর বেশি শিক্ষার্থী ক্লাস করেছে। তুমি ক্লাসে এসে জয়েন করেছো ৩০ মিনিট পরে। তারপরে তুমি একটা জিনিস বুঝো নাই। তুমি একটা জিনিস জিজ্ঞেস করলা, ওটা বোঝাতে আমার লাগবে ২ মিনিট। ১,০০০ মানুষের জীবন থেকে ২ মিনিট করে হলে টোটাল ২,০০০ মিনিট নষ্ট হবে। আমি আমার হিসাব বাদই দিলাম। ১,০০০ এর অনেক বেশি ছিল কিন্তু স্টুডেন্ট আজকে। সো এটা তো আমি করব না, এবং এটা কখনোই জীবন তোমাকে দিবে না। ঠিক আছে? আমি আর বাকি সবই বলেছি যে এই প্রশ্নগুলো আসছে। সো তোমাদের মধ্যে যদি প্রশ্ন থেকে থাকে এরপরেও, তোমরা রেকর্ডেড ক্লাসটা দেখে নিবা। কারণ যারা ক্লাসে দেরিতে জয়েন করেছো, সবার জন্য শুভকামনা। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, শিখবো জিতবোতে তোমাদের পোস্টের অপেক্ষায় থাকবো। যদি পড়তে গিয়ে কোনো প্রশ্ন জাগে তোমার মনে, তোমাদের HSC 27 ক্লাস 11 এর গ্রুপে সেই প্রশ্ন তোমরা করে দিবা। সেই প্রশ্নের উত্তরও তোমরা ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। আজকে প্রথম ক্লাস, কোনো HW দিলাম না। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।